আজ ৫ বছর পর দেশে এলাম। কাউকে কিচ্ছু জানাইনি যে আজকে আমি আসব। আসলে গত সপ্তাহে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ভিসা কাল হাতে পেয়েছি। তাই সবাইকে সারপ্রাইজ দেব বলে আজ জানিয়ে আসিনি। কিছুক্ষণ আগে দেশের মাটিতে পা রাখলাম, তাও আবার ৫ বছর পর। মাটির গন্ধে প্রাণ জুড়িয়ে গেল, মন প্রাণ জুড়িয়ে গেল। মনটা খুব ছটফট করছে বাবা মাকে দেখার জন্য। তাই আর এয়ারপোর্টে দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে ২ ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আপনাদের পরিচয় দিয়ে নিই। যদিও অনেকেই আমাকে চেনে। আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। পরিবারে আমি, বাবা আর মা। আপুর বিয়ে হয়ে গেছে, তাই সেটা অন্য হিসাব। আমার আরেকটা ছোট ভাই আছে। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এলাম। ভাড়া মিটিয়ে বাসার দরজায় কলিং বেল দিলাম। তখন একটা ছেলে এসে দরজা খুলে দিল। বয়স ১০ বছর হবে হয়তো। বুঝতে বাকি রইল না এটাই আমার ছোট ভাই। আমাকে দেখে বলল, জি, কাকে চাই বলুন? আসলে ফোনে কখনো ওর সাথে কথা হয়নি, তাই চিনতে পারছে না। কিরে মোটু, এখন থেকে আগের থেকে আরও মোটা হয়ে গেছিস, হ্যাঁ? আমি ওকে মোটু বলেই ডাকতাম। আমাকে মোটো বলছেন কেন? আর কে আপনি? কাকে চাই? মা, ও মা, দেখে তো কে এসেছে আর আমাকে মোটো বলছে। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আর এখন কে আসবে, তাও এই দুপুরবেলা? হই মোটু, আমি তোর বড় ভাই ফাহিম। কি? তুমি আমার বড় ভাইয়া? কিন্তু ভাইয়া তো বিদেশে। ও মা, দেখে যাও, ইনি বলছেন না ইনি নাকি আমার ফাহিম ভাইয়া। কি আবোল তাবোল বলতেছিস? তোর ভাই আসলে তো আমাদের না জানালেও তোর আপুকে জানাবেই। কিন্তু তোর আপুও তো কিছু বলেনি। ওই মোটু, আর কতক্ষণ দরজা দাঁড় করে রাখবি? দে ভাই, ভিতরে যাই। এমনিতেই সারা রাত প্লেন জার্নি করলাম, তারপর ২ ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। আসলেই তুমি ফাহিম ভাইয়া তো? ধুর, চুপ তো। আর বল, মা কোথায় আছে? মা রান্নাঘরে আছে। আমি ভিতরে গিয়ে ডাইনিং রুমে ব্যাগ রেখে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে পেছন থেকে মায়ের চোখ দুটো হাত দিয়ে ধরে ফেললাম। এই, কে কে আমার চোখ ধরেছে? দেখি, বলো তো কে হতে পারে? কে আর হবে? আমার সেই দুষ্টু বান্দর পোলা ছাড়া কে হবে? আমি চোখ ছেড়ে দিয়ে বললাম, তুমি কিভাবে বুঝলে যে আমি? আমি তোর মা। আমি না বুঝলে কে বুঝবে? তাই এভাবে কাউকে কিছু না জানিয়ে আসলি যে? লাস্ট সপ্তাহে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তাই চলে এলাম। আর সারপ্রাইজ দেবো বলে কাউকে জানাইনি। আচ্ছা, যা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আমি খাবার রেডি করছি আর তোর বাবাকে কল করে আসতে বলছি। আচ্ছা বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। এসে দেখি বাবাও চলে এসছে। আমাকে দেখে বাবা বলল, তা সায়েন্টিস্ট, দেশে কি গবেষণা করবেন নাকি আবার আমেরিকা চলে যাবেন? হুম। এটা কি হচ্ছে? আসতে না আসতে যাওয়ার কথা বলতেছো? আরে, এমনিতে বলতেছিলাম। আমেরিকার একটা গবেষণা থেকে অ্যাপয়েন্টমেন্ট এসছে। ভাবতেছি কি করা যায়। তা বাবা, এখন তোমার শরীর কেমন আছে? এতদিন ভালো ছিল না, এখন তুই চলে এসেছিস, তাই তোকে দেখে আগের চেয়ে ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস তা না জিজ্ঞেস করেই আগের কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম। আরে, এটা তেমন কিছুই না। ভাবছিলাম বিকালে একটু বের হব, কারণ অনেক বছর পর দেশে এলাম, তাই নিজের এলাকাটাকে আবার নতুন করে দেখব। আজকে না, কালকে সকালে যেও। আজকে এমনিতেও অনেক জার্নি করে এসেছো। আচ্ছা, ঠিক আছে। কথা বলতে বলতে দুপুরের খাবার শেষ। এরপর বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম। উঠে কনফিউশনে পড়ে গেলাম, এখন সকাল নাকি সন্ধ্যা। এরপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম। তখন মা এসে নাস্তা করতে দিল। তখন শিওর হলাম যে এখন সন্ধ্যা। এরপর নাস্তা করে বের হলাম। অনেক বছর পর সেই চিরচেনা শহরে বের হলাম। এখানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমার ছোটবেলার অনেক বন্ধুরা এখনো এখানেই থাকে, কিন্তু শহরে অনেক পরিবর্তন হওয়ায় তাদের ঠিকানা খুঁজে পাচ্ছি না। তাই আর আজকে কারোর সাথে দেখা করতে যাব না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। ভাবছি আবার যাওয়ার আগে পর্যন্ত বাবার ব্যবসা দেখাশোনা করব। তাই রাতে খাবার টেবিলে বাবাকে বললাম, বাবা, ভাবছি আমিও কাল থেকে অফিস যাব, যতদিন দেশে আছি। আজকে তো মাত্র দেশে আসলি, আর কাল থেকেই অফিসে জয়েন করার কথা বলতেছিস? তো কি হয়েছে? এমনিতেও বাসায় একা একা ভালো লাগে না। তা ফাহিম, সেখানে কি তোর কোনো পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে তাহলে আমাদের ঝামেলাটা কমে যাবে। হুম। মা, আমি আসতে না আসতে তুমি আবার বিয়ের জন্য উঠে পড়েছো। এমন করলে কিন্তু আমি আগামী সপ্তাহে চলে যাব। আরে না, থাক, কিছুদিন যাক, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। ধুর,
আমি থাকবোই না এখানে, আগামী সপ্তাহে চলে যাব। আসলে কি তুমি চলে যাবা? আচ্ছা ভাইয়া, তুমি বিদেশে থেকে কি কি এনেছো সেইগুলো তো দেখালে না, আর আমাকে দিলেও না। আচ্ছা, ভুলে গেছিলাম, খাওয়া শেষ করে দিচ্ছি। এভাবেই কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। এরপর সবাইকে বললাম আমার রুমে আসতে। সবাই আসার পর সবাইকে তাদের জন্য আনা উপহার বুঝিয়ে দিলাম। মোটু তো খুশিতে লাফাতে শুরু করে দিল। এরপর ঘুমের জগতে হারিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। এরপর অফিসের জন্য বের হবো এমন সময় মোটু এসে বলল যে যাওয়ার সময় তাকে স্কুলে নামিয়ে যেতে, আর বাবা নাকি আজকে আগেই চলে গেছে। কি আর করার, আকিবকে নিয়েই চললাম। আকিব মানে আমার ছোট ভাই। এরপর আকিবকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চললাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে চলে এলো। আসলে মেয়েটারও দোষ ছিল না, আমি একটু বেখেয়ালি হয়ে পড়েছিলাম, তাই এমন হলো। ভাগ্য ভালো তো অ্যাক্সিডেন্ট হয়নি, আমি তার আগেই ব্রেক মেরে দিয়েছি। গাড়িটা একেবারে মেয়েটার কাছে গিয়ে থামলো। মেয়েটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে মনে হয়, তাই আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, আর ইউ ফাইন? মেয়েটা চুপ করে আছে, তাই আবার জিজ্ঞেস করলাম, আপনি কি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? হালকা ধাক্কা দিয়ে বললাম। তখন মেয়েটা চোখ খুলে তাকালো, কিচ্ছু বললো না। তাই আবার জিজ্ঞেস করলাম, আপনি কি ঠিক আছেন? নাকি কোথাও লেগেছে আপনার? ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নাকি? তখন মেয়েটা বলল। না, আমি ঠিক আছি। বলেই মেয়েটা চলে যেতে লাগলো। আমি পেছন থেকে অনেক ডাকলাম, কিন্তু কোনো রেসপন্স করলো না। তাই আমিও আবার গড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে চললাম। কিছুক্ষণ পর অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর করে অফিসটা সাজানো, আর সবাই ফুলের তোড়া নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই সবাই একে একে এসে আমাকে ফুলের তোড়া দেওয়া শুরু করলো, সাথে স্বাগতম প্লাস অভিনন্দন জানাচ্ছে। এসব শেষে বাবা এসে বললেন, কি হলো, তোর এত দেরি হলো কেন? আসলে বাবা, রাস্তায় একটু সমস্যা হয়েছিল তো, তাই আসতে একটু দেরি হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আয় সবার সাথে পরিচিত হয়ে নে। পরে আমরা আমার ক্যাবিনে যাই। এরপর একে একে সবার সাথে পরিচিত হয়ে বাবার সাথে তার ক্যাবিনে গেলাম। এরপর বাবা আমাকে কাজ বোঝাচ্ছে। এরপর পিয়ন এসে কফি দিয়ে গেল। আমি আর বাবা কফি খাচ্ছি আর কাজের বিষয় দেখছি। তখন বাবা বলল, শোন, আমি কালকে একটা কাজে মালয়েশিয়া যাব 3 দিনের জন্য, আর এই 3 দিন তোকেই অফিস সামলাতে হবে। আচ্ছা, তা না হয় হবে, কিন্তু কি কাজে যাবে তা তো বলো। আর এই 3 দিন কোনো মিটিং কি আছে নাকি? অফিসের কাজে যাব, আর কালকে 3টা মিটিং আছে, আর বাকি সব তোকে ম্যানেজার সাহেব বুঝিয়ে দেবে। আর মিটিংয়ে উনি তোর সাথে থাকবেন। যদি তোর কোনো সমস্যা হয় তাহলে ওনাকে বলবি, উনি তোকে সব রকমের সাহায্য করবেন। এইভাবে বাবা ছেলে কাজের ব্যাপারে কথা বলতে বলতে লাঞ্চের টাইম হয়ে গেল, তাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নিলাম। আমাদের ক্যান্টিনে দেখে সবাই অবাক হয়ে গেল। আসলে বাবা বলেছিল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে, কিন্তু আমি বললাম ক্যান্টিনে যেতে। আমার সাধারণ মানুষের মতো চলাফেরা করতেই ভালো লাগে, তাই সবাইকে বললাম, কি হলো, আপনারা লাঞ্চ করা বন্ধ করে দিলেন কেন? সবাই যার যার মতো লাঞ্চ করে কাজে যান। আসলে স্যার, আপনি আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবেন, তাই একটু অবাক হলাম আর কি। অবাক হওয়ার কিছুই নেই, আমিও আপনাদের মতো একজন মানুষ, তাই সবাই নিজেদের মতো লাঞ্চ করে নিজেদের কাজে ফিরে যান। এরপর বাবা আর আমি লাঞ্চ করে ক্যাবিনে চলে গেলাম। তারপর আবার কাজ করা শুরু করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ ফোনটা চিল্লানি দেওয়া শুরু করলো, তাই ফোনটা উঠালাম। উঠে দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। পরে মা বলল, কি রে, বাসায় কি আজকে আর আসবি না? মার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম। তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আমি মাকে আসছি বলে কলটা কেটে দিলাম। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। তখনই আবার ফোন চিল্লানি দেওয়া শুরু করলো। চাপ বাবা, এখন আবার কল দিল গেলেই মনে মনে। কল রিসিভ করার পর বাবা বলল, এই শোন, আমি না আকিবকে তার ম্যাডামের বাসা থেকে আনতে ভুলে গেছি। তুই তো মনে হয় অফিস থেকে বের হয়ে গেছিস, তাই একটু আসার পথে তাকে নিয়ে আসিস। আচ্ছা, তুমি ঠিকানা দাও, আমি আসার সময় নিয়ে আসবো। নিয়ে আসিস কিন্তু, ও একাই আসতে পারতো, কিন্তু রাত হয়ে গেছে, তাই তোকে বললাম নিয়ে আসতে। আমি বাবার দেওয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। যখন যে দরজা খুলে দিল তাকে দেখে আমি হা হয়ে গেছি। তখন মেয়েটা আমাকে দেখে একটা রাগী ভাব নিয়ে আমার দিকে দেখালো আর জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার পিছু করছেন না তো? "আহ, আসলে আমার ভাই এখানে প্রাইভেট পড়ে, রাত হয়ে গেছে তাই ওকে নিতে এসেছি। আপনিও মনে হয় এখানে পড়েন তাই না?" মিথ্যা বলার জায়গা পান না? এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নাই। তাহলে কি ভুল ঠিকানায় চলে এলাম নাকি? হতে পারে, আবার হতে পারে আপনি আমার পিছু করছেন। তাই বাবাকে কল দিলাম। রিসিভ করলে আমি বললাম, বাবা,
ঠিকানা কি ঠিক দিয়েছো নাকি ভুল? ঠিকানা ভুল হবে কেন? ঠিকানা তো ঠিকই দিয়েছি। এখান থেকে তো বলতেছে যে এখানে যে পরে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা, তুই ওকে কল দে, আমি কথা বলছি। এরপর মেয়েটার হাতে মোবাইলটা দিলাম। বাবা জানি মেয়েটাকে কি বললো। কথা শেষ করে মেয়েটা আমাকে বললো ভিতরে গিয়ে বসতে। আমি ভিতরে গিয়ে বসলাম। তখন একজন মহিলা আর একজন বয়স্ক লোক এলো। বয়স 45 বছর হবে মনে হয়। সম্ভবত এনারা এই মেয়ের বাবা মা। তাই আমি ওনাদের সালাম দিলাম। এরপর তাদের সাথে কথা বলছিলাম। তখনই মেয়েটা আমাকে এনে নাস্তা দিল আর বলল, আপনি নাস্তা করে নিন, আকিবের আর কিছু পড়া বাকি আছে। আচ্ছা, আপনি ওর কেমন ভাই হন? জি, আমি ওর চাচাতো ভাই। আহ, বলেই মুখটা মলিন করে ফেললো। কী জন্য করলো তা বুঝলাম না। এরপর মেয়েটা চলে গেল। প্রায় 30 মিনিট পর আকিব আর মেয়েটা বেরিয়ে আসলো, কিন্তু আর ম্যাডামকে তো দেখলাম না। এরপর আকিবকে নিয়ে বেরিয়ে আসলাম। গাড়িতে উঠে আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, তুই আর ওই মেয়েটাই কি পড়িস নাকি তোদের ম্যাডামের কাছে? কেন, তোর সাথে যে মেয়েটা বের হলো ওইটাই তো তোর সাথে পড়ে। ওইটা? আরে না, ওইটা হচ্ছে আমার ম্যাডাম। ও, ওইটা তোর ম্যাডাম? হ্যাঁ, কিন্তু কেন? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। এরপর দুই ভাই আরও অনেক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর মায়ের কাছে গেলাম। মাকে গিয়ে বললাম, মা, একটা কথা বলবো। বল, কি বলবি? আচ্ছা মা, অধরারা কি এখনো আগের বাসায় থাকে নাকি? না, ওরা এখন আর আগের জায়গায় থাকে না। তুই চলে যাবার কিছুদিন পরই তারা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু হঠাৎ তুই তাদের কথা জিজ্ঞাসা করছিস কেন? না, এমনি বলছিলাম। সেই কবে যে তাকে দেখেছিলাম, এখনো মনে হয় আগের থেকে অনেক সুন্দর আর কিউট হয়েছে। হতে পারে, কিন্তু তুই এসব বলতেছিস কেন? তুই কি ওকে পছন্দ করতি নাকি? আর করলেও লাভ নাই। কেন? ওর বাবা মা 1 বছর আগে মারা যায়। এখন সে তার মামার বাসায় থাকে। আর গত বছর তার বিয়ে হয়ে গেছে শুনেছি। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাও মাকে বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা কোথায়? রুমে আছে, কালকে নাকি বিদেশ যেতে হবে মিটিংয়ের কাজে। বসে বসে তাই দেখতেছে। আচ্ছা বলে রুমে এসে পড়লাম। রুমে এসে বসলাম, তখনই একটা মেইল এলো। মেইলটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমাদের একটা এক্সপেরিমেন্ট করার কথা ছিল আর সেটা আগামী মাসের 7 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু সেটা নাকি আগামী সপ্তাহে শুরু হবে। শিওর হওয়ার জন্য সিয়ামকে কল দিলাম। সিয়াম আমার ক্লাসমেট। Hello, who are you? হাই সিয়াম, ইটস মি ফাহিম। Oh, how are you, dost? আই এম ফাইন। উড ইউ রিসিভড এনি মেইল ফ্রম এসএসটি ল্যাব? Yeah, just I receive a mail from lab. Our experiment will be start on 20 December. So when you are come back USA? আই উইল বি ব্যাক নেক্সট ফ্রাইডে। ওকে, সি ইউ সুন ইউএসএ। Okay, bye. See you soon. এরপর কল কেটে দিয়ে বাবার কাছে গিয়ে বললাম, বাবা আসবো? আয়, কিছু বলবি নাকি? আসলে ইউএসএ থেকে একটা মেইল এসেছে, তাই আমাকে শুক্রবার আবার ফিরে যেতে হবে। তার মানে তুই শুক্রবারে চলে যাবি? হ্যাঁ, শুক্রবারে যেতে হবে। তা না হয় বুঝলাম, কিন্তু গেলে আসবি কবে? যতদিন না কাজ শেষ হয় ততদিন আসতে পারবো না। ও, তাহলে আর 4 দিন বাকি আছে, তারপরে তুই চলে যাবি? কে চলে যাবে 4 দিন পরে? দরজার বাইরে থেকে বলতে বলতে ভিতরে এলো। ফাহিম, ইউএসএ থেকে মেল এসেছে, তাই তাকে কাজের জন্য শুক্রবারেই চলে যেতে হবে। তা বাবা, এইবার গেলে আসবি কবে? সেটা বলা যাবে মা, যতদিন না কাজ শেষ হয় ততদিন দেশে ফেরা যাবে না। ও, তাহলে তো তোকে যেতেই হবে। এরপর আবার রুমে চলে গেলাম। কিছুক্ষণ মা এসে খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। পরে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা করে বাবাকে এয়ারপোর্টে ড্রপ করে আমি অফিসে চলে গেলাম। সকাল 11টায় একটা মিটিং ছিল, সেটা করে নিলাম। এরপর সিএমকে আবার কল দিলাম। মুই ইংলিশ একটু খারাপ, তাই বাংলাতেই বলতেছি। হ্যাঁ ফাহিম, বল। আচ্ছা, তুই আমার টিকিট কনফার্ম কর, আমি শুক্রবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেব। আচ্ছা, তা না হয় করে দিলাম। তা দোস্ত, মেয়েটা কেমন রে? কোন মেয়ের কথা বলতেছিস? যে আমার বন্ধুরা রাতের ঘুম কেড়ে নিয়েছে। ধুর, তুই যে কিসব বলতেছিস না, কিছুই বুঝতেছি না। আচ্ছা এখন বাই, পরে কল দেবো। আচ্ছা, বাই। কল কেটে দিয়ে আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ঢোকার সাথে সাথেই কিসের সাথে যেন আঘাত লাগলো। খুবই নমনীয় বস্তু, কিন্তু দেয়াল তো শক্ত, এত নরম নয়।
বাবা বন্ধ করে কি হয়েছে দেখার জন্য সামনে তাকালাম, তাকিয়ে দেখি আকিবের টিচার মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ব্যথা পেয়েছে, তাই আমি ডান হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা আবার হাত ধরে উঠে দাঁড়ালো। তখন মা এসে জিজ্ঞেস করলো, কিরে এখনো পিচ্ছে আছিস নাকি? এইভাবে কেউ চেঁচায় নাকি? কেন, আমি কি খুব বড় হয়ে গেছি নাকি? না, তুমি তো কচি খোকা। আসো তোমাকে ফিটার খাওয়াই। কিরে মা, তুই হাতে ব্যথা পেলি কিভাবে? আসলে মা, উনি মনে হয় বের হচ্ছিলেন আর আমি ভিতরে আসছিলাম। তখনই আমি ওনার সাথে ধাক্কা খাই আর উনি পড়ে যায়। আর পড়ে গিয়েই মনে হয় উনি হাতে ব্যথা পেয়েছেন। এত বড় হয়ে গেছিস, এখনো দেখে চলাফেরা করতে পারিস না? দেখ তো তোর জন্য মেয়েটা কেমন একটা ব্যথা পেয়েছে। আকিব, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। তুই চুপ কর। কোনটা দরকার কোনটা দরকার না সেটা আমি বুঝবো। তুই চুপ করে বসে থাক। এমনভাবে সেবা করছে দেখে মনে হচ্ছে ছেলের বউয়ের সেবা করছে। ফিসফিস করে বললাম, ঠিকই বলেছিস, ছেলের বউ তো। আমি কখন কি বললাম আবার? আর তোমার কোন ছেলের বউ? কেন, তোর বউ। আমি কবে বিয়ে করলাম? আর এনাকে তো আমি ভালো করে চিনিও না। ওর নাম হলো ইসরাত জাহান অধরা। আমরা ওকে ইসরাত বলেই ডাকি। আর ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বিয়েই করবো না কখনো। তুই করবি না, তোর বাপ করবে। বাবাকেই করাও, তাইলে তোমার একটা সতীন হবে। দাঁড়া হতচ্ছাড়া, দেখাচ্ছি বিয়ে কিভাবে না করিস। আন্টি আমি গেলাম। আরে কই যাস? নাস্তা করে যা, আমি এখনই এনে দিচ্ছি। আর রাতের খাবার না খেয়ে তোকে যেতে দিব না, ভাবলি কিভাবে? আন্টি আজকে না, অন্য একদিন। এখন থেকে তো আকিবকে এখানে এসেই পড়াবো। সেটা পরে দেখা যাবে, এখন বস, রাতের খাবার খেয়ে যাবি। আর আমি এখন নাস্তা এনে দিতেছি, বস। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। যাচ্ছি যাচ্ছি, এমন করলে তো এখানে টেকাই যাবে না। আমি কালকেই চলে যাব, তখন দেখবো কি করে আমার সাথে এমন করো। যেদিনই যাস, যাওয়ার আগেই তোকে বিয়ে করাবো। সেটা দেখা যাবে না। আমি বিয়ে করব না মনের মতো কাউকে যতক্ষণ না পাই। আমিও দেখে নেব কি করে তুই বিয়ে না করিস। ইশরাত বিয়ের কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে, মুখ পুরো লাল হয়ে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, পরে আকিবের কাছে গেলাম, গিয়ে বললাম, কিরে মোটু, কি করিস? কি আর করব, ম্যাডাম যা পড়া দিয়েছে সেগুলো পড়ছি। ম্যাডাম কি চলে গেছে নাকি? কেন, ম্যাডাম চলে গেছে কিনা জানতে চাইছিস? একটু টিভি দেখতাম আর কি। একটা নতুন কার্টুন হচ্ছে যেটা দেখতে হবে, তাই জিজ্ঞেস করলাম। না, আম্মু তোর ম্যাডামকে নাকি তোর বউ করবে, তাই বসিয়ে রেখেছে, বলেছে রাতের খাবার খেয়ে যেতে। আমার বউ না, তোমার বউ বানাবে। আর এটা হচ্ছে অধরা আপু, যাকে তুমি ভালোবাসো। আমি ভালোবাসি? কি চাতা বলছিস সব? কে কিসব বলতেছে? কই কিছু না তো। বলছিলাম কি, বিয়েটা যখন করতেই হবে তাহলে কালকেই করে নিই। চাইতেছিলাম বউকে একেবারে সাথে করে নিয়ে যাব। কিছুক্ষণ আগে না বললি বিয়ে করবি না, এখন বলছিস বিয়ে করে বউকে সাথে নিয়ে যাব? আসলে মা, ভাইয়া। পুরোটা বলার আগে আকিবের মুখ চেপে ধরলাম। বড়দের মাঝখানে কথা বলতে নেই মোটু, সেটা কি জানিস না? তুই ওকে আটকালি কেন? আকিব কি বলছিলি বলতো? আমি ওকে চোখে দিশা না করতে বলতে এই বলে মুখ ছেড়ে দিলাম। কিছু না মা, আসলে ভাইয়া চাইছিল চলে যাবে তখন। আর তুমি তো বললে ভাইয়াকে যেভাবে হোক বিয়ে করাতে হবে, তাই। সত্যি তো? মিথ্যে কেন বলবো তোমার সাথে? জি না, এখন আর আপনাকে বিয়ে আপনি যাওয়ার আগে করানো যাবে না। আগে আমাকে জানতে হবে কি জন্য এই সময়ের মধ্যে আপনি রাজি হয়ে গেছেন। ধুর, ভালো লাগে না। আমি কালকেই চলে যাব বলে সিয়ামকে কল দিলাম। হ্যাঁ সিয়াম, লিসেন, আই উইল বি ব্যাক অন ফার্স্ট ফ্লাইট টুমোরো, সো ইউ কনফার্ম দ্য টিকেট অ্যান্ড লেট মি নো। Okay, I will let you know by cutting the ticket. ওকে, বাই বলে কলটা কেটে দিলাম। পরে রুমে গিয়ে প্যাকিং করে নিলাম। এরপর সন্ধ্যার নাস্তা করে রুমে চলে এলাম। এসে বাবাকে কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি কালকেই চলে যাব। বাবা জানতে চেয়েছিল কি হয়েছে, আমি কিচ্ছু বলিনি। এরপর হালকা একটা ঘুম দিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নিয়ে রুমে এসে বসেছিলাম, এমন সময় সিয়াম কল করে জানালো যে কাল সকাল 10টায় ফ্লাইট। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর মা এসে বললো, এই শোন। বলো কি বলবা? আরেকটা কথা, কালকে সকালে আমি চলে যাব, 6টায় বাসা থেকে বের হবো। সত্যিই তুই চলে যাবি? তা গেলে যাবি, তাতে কার কি আসে যায়। যা বলতে এসেছিলাম, আকিবের ম্যাডামকে বাসায় দিয়ে আয়। অনেক রাত হয়ে গেছে, তার উপর একটা মেয়ে, এসে রাস্তায় যদি কিছু হয়ে যায়
তাই তুই তাকে বাসা পর্যন্ত দিয়ে আয়। আমি যেতে পারবো না, ড্রাইভারকে বলে দিয়ে আসতে। ড্রাইভার তো চলে গেছে। চলে গেছে মানে? এখন কয়টা বাজে ড্রাইভার চলে গেছে? এখন রাত 11টা বাজে। আর কোনো কথা না বলে ওকে দিয়ে আয়, না হলে এই ঘরে তোর কোনো জায়গা হবে না। কি আর করার, এক প্রকার বাধ্য হয়েই অধরাকে নিয়ে গেলাম। রাস্তায় যাওয়ার সময় একটা কথাও বলেনি। এরপর ওকে ড্রপ করে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাগেজটা গুছিয়ে নিলাম। রাতেই গোছানো ছিল, কিন্তু কিছু জিনিস গোছানোর বাকি ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। এরপর রেডি হয়ে ড্রাইভারকে কল দিলাম গাড়ি বের করার জন্য। এরপর বেরিয়ে পড়লাম। 9টার সময় ফ্লাইট। আজ আকিবের প্রায় বন্ধ, তাই তাকে সাথে করে নিয়ে এসেছি। আর বাবার ফ্লাইটও সকাল 11টায় ল্যান্ড করবে, তাই সে বাবার সাথে চলে যাবে। আর গাড়ি তো আছেই। এরপর আকিবের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে সব ঝামেলা শেষ করে নিলাম, সাথে টিকিটও কালেক্ট করে নিলাম। আর এয়ারপোর্টে ঢোকার আগে আকিবের কাছে একটা গিফট দিয়ে এসেছি। বলেছি এটা অধরাকে দিয়ে দিতে, আর মাকে যেন কিছু না জানায়। এরপর প্লেনে গিয়ে বসে পড়লাম। এখন 9:30, অর্থাৎ 9:30 বাজে। এখন শুধু অপেক্ষা কখন প্লেন ছাড়বে। প্রায় 40 মিনিট পর প্লেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ জার্নি করার পর আমেরিকা পৌঁছে গেলাম। এরপর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফ্ল্যাটে পৌঁছে গিয়ে কলিং বেল বাজালাম, সিএম এসে দরজা খুলে দিল। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বাসায় কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি এখানে পৌঁছে গেছি। জানিয়েই একটা ঘুম দিলাম, কারণ এখানে এখন সকাল আর বাংলাদেশের রাত, তাই কিছুদিন সমস্যা হবে। আমি ঘুমিয়ে যাওয়ার পর সিএম শপিং মলে চলে গেল। শপিং থেকে খাবারের সব জিনিস নিয়ে এলো। আসলে এখানে সিয়াম তার বউয়ের সাথে থাকে। গত সপ্তাহে ওদের বিয়ে হয়েছে। আমি যাওয়ার আগে ওদের বিয়েটা করিয়ে দিয়ে যাই, কিন্তু তাদের বিয়েটা ফ্যামিলিগতভাবেই হয়। সিয়ামের বউয়ের নাম হচ্ছে অরিন। তারা এখানে থাকে, কিন্তু তারা বাংলাদেশি। কি করে এটা হলো ভাবছেন তো? তাহলে চলুন শুরু থেকে বলি। ফ্ল্যাশব্যাক। 5 বছর আগে আমার সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য একটা স্কলারশিপ এর আবেদন করি। স্কলারশিপ। আর কিছু মাস পরে সেটা পেয়েও যাই, আর সেটা আমেরিকার ছিল। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। এরপরে আমি আমেরিকা চলে আসি আপনজনদের ছেড়ে। এখানে এসে তেমন কাউকেই চিনতাম না। ভার্সিটি হলেও জায়গা ছিল না। তখনই আমার সিএমের সাথে দেখা হয়। এরপর সিএমের সাথে আমার প্রবলেমটা শেয়ার করার পর সে বলে তার সাথে থাকতে। তার সাথে তার আরেক বন্ধুও থাকে, তার নাম মেঘ, অর্থাৎ রিয়াজ। এরপর থেকেই আমরা একসাথে থাকি। আর সিএমের বউ হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে। আর ভার্সিটি থেকেই এদের রিলেশন। আমাদের বাড়িওয়ালা আমাকে খুব পছন্দ করতো, তাই আমার সাথে অরিনের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিই। কারণ ভালো একজনকেই বাসা যায়, অনেকজনকে নয়। আর অনেকজনকে ভালোবাসাটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে চোখের মোহ বা টাইম পাস। আর আমি অধরাকে ভালোবাসতাম, তাই বাড়িওয়ালাকে মানা করে দিয়েছিলাম। অনেক কষ্টে বাড়িওয়ালাকে রাজি করিয়েছিলাম অরিন আর সিয়ামের বিয়ে দিতে। তাদের বিয়ের পর আমিও চলে যাই দেশে। এরপর সেদিন মা যখন বলল যে অধরার বিয়ে হয়ে গেছে, তখন খুব কষ্ট হয়েছিল। কিন্তু আকিবের কাছ থেকে জেনে পরে আবার খুশিতে নাচতে মন চাচ্ছিল। আর বাকিটা তো আপনারা জানেনই। সিয়াম মার্কেট থেকে আসার পর অরিন গিয়ে রান্না করলো, আমিও গিয়ে গোসল করে নিলাম। এরপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। বিকেলে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরে সন্ধ্যায় আমি সিয়াম আর মেঘ ঘুরতে বের হলাম। রাতের আমেরিকা দেখতে খুবই চমৎকার। মায়ের উপরে রাগ দেখিয়ে তো চলে এলাম, এখন আর ভালো লাগছে না। বাইরে ঘোরাঘুরি করে রাত 10টায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতের খাবার খেলাম। আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমোতে চলে গেলাম। ঘুমানোর আগে কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বললাম। পরে আকিবকে জিজ্ঞেস করলাম, কিরে মোটু, কি করছিস, কেমন আছিস? জি, আমি ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে কি তোর ম্যাডামের কাছে পড়তে গিয়েছিলি নাকি? হ্যাঁ ভাইয়া, গিয়েছিলাম। আর সেটাও দিয়ে এসেছি। কিন্তু সেটাতে কি এমন আছে যা আমাকেও দেখতে দিলে না? কালকে পড়তে গেলেই দেখতে পাবি। আচ্ছা এখন রাখি, ঘুমাবো। সকালে উঠে কল দেবো নি। এখন ঘুমাবে কেন? এখন তো সকাল। ওরে গাধা, এটা আমেরিকা। বাংলাদেশে সকাল হলে এখানে রাত, আর এখানে সকাল হলে বাংলাদেশে রাত। তুই কি তোদের সমাজ বই পড়িসনি নাকি? ও আচ্ছা, বাই। এরপর ফোন রেখে দিলাম এক ঘুম। হঠাৎ ফোনের চিল্লানি আওয়াজে ঘুম ভেঙে গেল। দুঃসালা, এখন আবার কে ফোন দিল? মাত্রই ঘুমাইলাম। বিরক্তি বোধ নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি বাংলাদেশের নম্বর, কিন্তু এটা তো মা বাবা বা আপুর নাম্বার না। এসব ভাবতে ভাবতে কলটা কাটিয়ে গেল। আবার কল আসে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে কল রিসিভ করলাম। কল রিসিভ করে আমি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। লেখক সাহেব কেমন আছেন? কণ্ঠটা একটা মেয়ের। জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? কি করতেছেন এখন? আগে বলুন আপনি কে, কারণ বাংলাদেশে আমার নম্বর আমার বাবা মা ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি পেলেন কোথায়? আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি এখনই টুট টুট টুট
আমি কথা শেষ করার আগে কলটা কেটে দিল। আমিও আবার দিলাম আরেক ঘুম। আবার ঘুমটা ভেঙে গেল সিয়ামের ডাকাডাকির কারণে। তাই ঘুম থেকে উঠে ওকে দিলাম কিছুক্ষণ উত্তম মধ্যম ধোলাই। কিন্তু মেঘকে দেখতে পেলাম না। সিয়ামকে জিজ্ঞেস করে জানতে পারি অনেকে ভার্সিটিতে গেছে, কিন্তু ও তো আমাদের সাথে ডিগ্রি নিয়েছে। আরে তুই বুঝতে পারিসনি ও কেন গিয়েছে? কেন? দূর বেটা, এই 2 দিনেই ভুলে গেলি? মেক লুচ্চামি করতে ভার্সিটি দিয়েছে। সালা এখনো ভালো হয়নি, এখনো সে লুচ্চামি করে। এই লুচ্চামি করতে গিয়ে যে মেঘ কত মেয়ের হাতে মার খাইছে তা হিসাবের বাইরে। এরই মধ্যে আগমন অরিনের এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কার কথা বলছেন? কে মেয়েদের হাতে মার খেয়েছে? কে আবার? তোমার গুণধর স্বামী। সিয়ামের দিকে তাকিয়ে, ভাইয়া সত্যি বলছেন তো নাকি? অরিন, তুই আমার ছোট বোনের মতো, আমি তোকে মিথ্যা বলবো? এটা তুই ভাবতে পারলি কি করে? বুঝতে পারছি তোরা কেউ আমাকে দেখতে পারিস না, তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাবো। একটু ইমোশনাল ভাবে বললাম। আমার বলা শেষ করে তাকিয়ে দেখে অরিন সিয়ামকে মারা শুরু করে দিয়েছে, আর সাথে কান্না করতে করতে বলছে, আমি তোকে এত ভালোবাসি আর তুই অন্য মেয়েদের পিছনে ঘুরিস কেন? এখন কি আমাকে আর ভালো লাগে না? আরে ভাইম, এগুলো মজা করে বলেছে, আমি এমন কিছুই করে নাই। তাদের রোমান্টিক ঘটনা দেখে বললাম, এই তোরা এভাবে থাক বলেই আমি কিছু ছবি তুলে নিলাম। এইসবের মানে কি ভাইয়া? আসলে আরেকবার পরীক্ষা করে দেখে নিলাম যে তোমাদের দুজনের ভালোবাসা এরকমই একই রকম আছে কিনা। তাই বলে তুই এটা করবি? দাঁড়া দেখাচ্ছি মজা। বলেই সিয়াম উঠলো আমাকে তাড়া করার জন্য, কিন্তু আমাকে আর পাইকে এক দৌড় দিয়ে বেরিয়ে আসলাম। তারপর বেরিয়ে পড়লাম, এক বিপদে দৌড়ে তো চলেই এলাম, কিন্তু গাড়ির চাবি তো আনেনি, তাই আবার ফিরে গিয়ে চাবি নিয়ে এলাম। এরপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। পরে কিছুক্ষণ ঘোরার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। কিছু তো যাওয়ার পর দেখি রাকিবে দাঁড়িয়ে আছে, তাকে দেখে গাড়ি দাঁড় করলাম। রাকিবা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বোন, ফ্রেন্ডের সাথে পরে পরিচয় করিয়ে দেবো নি। এরপর গাড়ি থেকে রাকিবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই রাকিবা কেমন আছো? আরে তুমি এখানে? আমি ভালো আছি। তা ফিরলে কবে? এই তো গতকাল রাতে। তা এখানে কি করো? এই তো একটু বের হয়েছিলাম, এখন বাসায় যাব। তা এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? এখানে একটা কাজ পড়েছে তাই চলে এসেছি। তা এইখানেই থাকার চিন্তা করছো নাকি? না, এখানে থাকার কোনো প্ল্যান নেই। 6 মাসের একটা কাজ আছে, সেটা শেষ হলে চলে যাবো। তা বিয়ে করবে না নাকি সারা জীবন সিঙ্গেলই থাকবা? করবো তো, করবো বলতে বিয়ে তো করেই ফেলেছি আরো 5 বছর আগে। মানে? আপনারা বুঝতে পারেননি? সেটা আমি না বলে বুঝবেন কি করে? তাহলে চলুন বলি। আসলে এখানে আসার আগেই আমার আর অধরার বিয়ে দিয়ে দিয়েছিল আমাদের পরিবার, কিন্তু সেটা আমি আর অধরা জানতাম না। যেদিন বাসায় যাই সেদিনই জানতে পারি বাবার থেকে যে আমার আর অধরার আগেই বিয়ে হয়ে গেছে। শুধু আমার সেটেল হওয়ার জন্য আগে আমাদের জানায় নেই। এখন আমার পড়ালেখা শেষ, প্লাস জবও করি, তাই বলে দিয়েছে। আর মা চেয়েছিল আমি এখানে ব্যাক করার আগে অনুষ্ঠান করে অধরাকে বাড়িতে আনতে। মা মনে করেছিল যে আমি বিয়ের বিষয় জানি না, তাই মা বলেছিল যে আকিবের টিচারকেই বিয়ে করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, সাথে রাকিবও বুঝে গেছে। ও, তাহলে তো একটা ট্রিট পেতেই পারি। মুখটা কালো করে বলল, তা তো দিবই, কিন্তু আজকে না, কালকে। আর চলো এখন তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। এরপর রাকিবাকে তার বাসায় নামিয়ে দিয়ে এলাম। পরে সারা দিন ঘোরাঘুরি করে রাতের রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় আসলাম। এরপর দিলাম এক ঘুম। সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। কি রে, সেখানে গিয়ে কি ভুলে গেলি নাকি? তোমাদের ভুলবো কি করে বলো তো? না, মনে হলো তো তাই বললাম আর কি। তা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা আর রাকিব কেমন আছে? তারাও ভালো আছে, কিন্তু তুই যে এইভাবে চলে যাবি বুঝতে পারিনি। এখানে এলি কিন্তু 1 সপ্তাহ থাকলি না। মা, বোঝার চেষ্টা করো আমি একজন বিজ্ঞানী, আর আমার যে কোনো সময় যে কোনো জিনিস আবিষ্কার করার জন্য ডাক আসতেই পারে। যখন ডাক আসবে আমাকে তখনই ছেড়ে যেতে হবে। তা বুঝলাম, কিন্তু খাওয়া দাওয়া ঠিকমতো করবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, এখন রাখি, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। এরপর ফ্রেশ হয়ে নিলাম। দেখি নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে আমার জন্য। তখন আমিও গিয়ে বসে পড়লাম তাদের সাথে। তখন আঙ্কেল জিজ্ঞেস করলো, বাবা তোমাদের এক্সপেরিমেন্ট কবে থেকে শুরু হবে? জি আঙ্কেল, এই তো শুক্রবারে শুরু হবে। তা ততদিন কি তোমাদের সেখানে থাকতে হবে নাকি? জি আঙ্কেল, আমাদের সেখানে থাকতে হবে। আর একটা কথা আঙ্কেল, আজকে রাতে একটা পার্টি দিতে চাই আপনার বাগানে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। এত আপত্তি থাকার কি আছে? তোমাকে বলছি না এটাকে তুমি নিজের বাড়ি ভাবতে পারো। ধন্যবাদ আঙ্কেল, তাহলে আমি আয়োজন শুরু করি। আর হ্যাঁ, আপনাদেরও কিন্তু থাকতে হবে।
তা না হয় থাকবো, কিন্তু পার্টিটা কিসের সেটা তো বলো। সেটা সারপ্রাইজ। আচ্ছা বাবা, তাহলে থাক, আর দরকার পড়লে বলিও, আমরাও তোমাকে সাহায্য করব। তা তো করতেই হবে, সব রান্না আন্টি আর অরেনকেই করতে হবে। কি, আমাকে রান্না করতে হবে? জি ম্যাডাম, করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কয়জন আসবে? বেশি না, আমরা যতজন বন্ধু আছি তারাই, আর তাদের সাথে শুধু সাব্বিরের বোন আসবে। আর শোনো, সব কিন্তু বাঙালি খাবার রান্না করতে হবে। ও, তাহলে তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, বাঙালি রান্নাই করব। তাহলে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের সাথে কথা বলতেছি, আর সিয়াম তুই সবাইকে কল করে জানিয়ে দে। আচ্ছা। এরপর আমি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কল করে আসতে বললাম। কিছুক্ষণ পর তারা এসে তাদের কাজ করা শুরু করে দিল, আর সন্ধ্যা পর্যন্ত তারা তাদের কাজ করলো। এরপর একে একে সবাই আসা শুরু করলো, আর আমি গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিলাম। তখন সবার মুখেই শুধু একটাই কথা, সারপ্রাইজটা কি? তখন আমি বললাম, অ্যাটেনশন গাইস, অপেক্ষার প্রহর শেষ। জানি আপনারা সবাই ওদের আগ্রহে আছেন যে কি কারণে আজকের এই পার্টিটা। হ্যাঁ, আমরা সবাই জানতে আগ্রহী, তাড়াতাড়ি বলো। আজকের পার্টিটা হচ্ছে আমার বিয়ে উপলক্ষে। কি, তোর বিয়ে? হ্যাঁ রে দোস্ত, এটা আমার বিয়ের পার্টি, আর বিয়েটা আমাদের কাজ শেষ হলে হবে। এরপর সবাই আগ্রহী হয়ে গেল মেয়েটাকে তা জানার জন্য। আমি সবাইকে বলে দিলাম যে বিয়ের সময় তারা তাকে দেখতে পাবে। তখন সিএম বলল, দূর বেটা, এখন নাম বললে কি এমন হয়ে যাবে? বিয়ের দিন নাম জানলে কি এমন হয়ে যাবে? এরপর সবাই মিলে পার্টিতে অনেক মজা করলাম। পরে সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম। এরপর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাসায় কল দিলাম, কারণ গতকাল রাতে পার্টির জন্য কল দেওয়া হয়নি, তাই এখন দিলাম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো? এই তো 10টা বাজে, এখন ডিনার করো। আচ্ছা বাই, তাহলে তোমরা ডিনার করে নাও। আচ্ছা বাই। কল কেটে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালে নাস্তা করতে যাবো এমন সময় কল এলো। ফোন হাতে নিয়ে দেখি সেই অপরিচিতা মেয়ে, তাই কল রিসিভ করলাম না। নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে এসে দেখি 20টা মিসড কল। চেক করে দেখি সবগুলোই ওই অপরিচিত মেয়েটাই দিয়েছে। দেখতে দেখতে আবার মেয়েটা কল দিল, তাই রিসিভ করলাম। তখন মেয়েটা বলল, ওই, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আমি নিজেকে অনেক কিছুই মনে করি, কিন্তু আপনি কান্না করছেন কেন? জানেন আমি কতটা চিন্তা করছিলাম আপনি কল ধরছিলেন না বলে। আপনি কেন আমার জন্য চিন্তা করবেন? কলটা কেটে দিল কেন? কোনো উত্তর না দিয়ে চিন্তায় পড়ে গেলাম। কে এই মেয়েটা, আর কল করে কী সব বলে? হ্যাঁ, কী সব বকলো? তখন সিয়াম এসে বলল, হাইম, চল ঘুরতে যাই। বিয়ের পরেও এখনো পর্যন্ত আমরা একদিনও ঘুরতে যাইনি। আজকে ভালো লাগছে না, আমি যাব না, তোরা গিয়ে ঘুরে আয়। আমাদের সাথে চল, ঘুরলে তোর মন ভালো হয়ে যাবে। আমি আর অরিন নিচে অপেক্ষা করছি, 5 মিনিটের মধ্যে নিচে চলে আয়। বলে সিয়াম চলে গেল। আমিও বাধ্য হয়ে রেডি হয়ে নিচে চলে গেলাম। আমি গাড়ি চালাইনি, সিয়ামই ড্রাইভ করেছে, আর তার পাশের সিটে অরিন বসেছিল। এরপর সারা দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম। রাতে বাইরে থেকেই খেয়ে এসেছিলাম, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই দিন কাটতে লাগলো। সেদিনের পর থেকে মেয়েটা আর কল দেয়নি। আমিও সেটা নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে আমি কল না ধরে সেদিন কান্না করলো কিল্লাই। সিয়ামের ডাকে ভাবনার জগৎ থেকে বেরোলাম। এরপর সিয়ামের সাথে শপিং করতে গেলাম। কাল থেকে এক্সপেরিমেন্ট শুরু হবে। যতদিন লাগে এক্সপেরিমেন্টে শেষ হতে, ততদিন সেখানেই থাকতে হবে, আর ততদিন কারোর সাথে যোগাযোগ করাও যাবে না। সারাদিন শপিং আর ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার খাওয়ার আগে বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলে নিলাম, কারণ জানি না আবার কবে তাদের সাথে কথা বলতে পারবো। তাদের জানিয়ে দিলাম যে কাল থেকে আমার কাজ শুরু হবে। এরপর কথা শেষ করে খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমি খুব খুশি, আজকে আমি আমার কর্মজীবনে পা দেব। এরপর গিয়ে নাস্তা করে নিলাম। ফোনটা বন্ধ করে বাসায় রেখে দিলাম, কারণ সেখানে আমি সবাইকে কল দিয়ে বলে দিয়েছি কেউ যেন ফোন নিয়ে না যায়। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে, প্লাস সবাই যেন শুধু কাজেই মনোযোগ দেয়, কারণ কাজটা খুব ইম্পর্ট্যান্ট। একটা ভুল হলে সব শেষ। এরপর আমি সিএম আর অরেন বেরিয়ে পড়লাম এসএসটি ল্যাবের উদ্দেশ্যে। ল্যাব থেকেই গাড়ি পাঠানো হয়েছিল। গাড়িতে উঠে দেখি শান্ত প্লাস আমার বাকি বন্ধুরাও আছে। আসলে এই প্রজেক্টে শুধু আমরা বন্ধুরাই, আর সাথে কিছু আমেরিকান ফ্রেন্ড। তাদের সাথে কথা বলতে বলতে আমরা ল্যাবে পৌঁছে গেলাম। ল্যাবরেটরিটা অনেক বিশাল জায়গা নিয়ে বানানো। যখন এই প্রজেক্টের কাজের জন্য অফার পাই, তখনই এই ল্যাব ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু দেশে যাওয়ার চক্করে আর ঘুরে দেখা হয়নি। ফ্রেশ হয়ে সম্পূর্ণ ল্যাব ঘুরে দেখলাম। এরপর সারা নিজেদের কাজ বুঝে নিলাম। তারপর সারাদিন ল্যাবটা ঘুরে দেখলাম। রাতে খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কাজ কালকে থেকে শুরু হবে।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজে লেগে পড়লাম। 12টা পর্যন্ত কাজ করলাম। পরে গিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম সবাই একসাথে। খেয়ে আবারও এক্সপেরিমেন্টের কাজে লেগে পড়লাম। রাত 8টায় কাজ শেষ করে রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। এখন যদি কেউ আমাকে দেখে তাহলে নির্ঘাত পাগল বলবে, কারণ চুলদারি সবই অনেক বড় বড় হচ্ছে। আজকে আমাদের এক্সপেরিমেন্টের শেষ ট্রায়াল হবে। যদি সফল হয় তাহলে কালকে এখান থেকে মুক্তি পাবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নাস্তা করে ল্যাবরেটরিতে চলে গেলাম। যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ভিডিও কনফারেন্সে আমাদের অভিনন্দন জানালেন আর বললেন, মিস্টার ফাহিম, আপনার টিম মিলে যে নতুন আবিষ্কারটা করেছে সেটা সফল হোক, সেটা আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আর কালকে আমি একটা চুক্তিপত্র পাঠাবো যেটাতে লেখা আছে যে আপনি এই প্রজেক্টটা আমাদের দেশের পাশাপাশি নিজের দেশেও ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ স্যার, আপনার থেকে এই কথাটা শুনে খুবই খুশি হলাম। আপনি আমাদের দেশের জন্য ভাবছেন, সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এরপর ওনার সাথে কথা শেষ করে প্রজেক্টের ফাইনাল টেস্ট করলাম এবং সফল হলাম। এরপর সেটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে দেখি তিনি প্রেস মিটিংয়ের আয়োজন করেছেন, তাই আমি সেখানে না গিয়ে সিএমকে আর আমাদের ওখান থেকে আমেরিকান এক ফ্রেন্ডকেই পাঠাই। তারা গিয়ে প্রেসিডেন্টের সাথে প্রেস মিটিংয়ে অ্যাটেন্ড করে। সেখানে কনফারেন্স কলে আমাদের দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। তখন প্রেসিডেন্ট এসে আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশন করে। দেখালো সিয়াম। তখনই বাঁধলো এক বিপদ। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আমাকে খোঁজা শুরু করে দিল। তখন সিয়াম আমাকে বলতে এলো, আমি তাকে বলে দিলাম যে প্রেসিডেন্টকে বুঝিয়ে বলতে যে আমি প্রেস মিট শেষে ওনার সাথে দেখা করব, কারণ আমার এত পাবলিসিটির দরকার নেই। আমি সবসময় সাধারণভাবে চলাফেরা করতে চাই। এরপর প্রেস মিট শেষে আমরা সবাই গিয়ে ওনার সাথে দেখা করলাম। উনি খুবই রাগ করলেন যে আমি কেন মিটিংয়ে ওনার সাথে আসিনি কেন। আমি অনেক বুঝিয়ে বললাম, তাও উনি কিছুতেই কিছু মানতে রাজি না। শেষ পর্যন্ত রাজি হলো, তা ওনার বাসায় আজকে রাতে ডিনার করলে। তখন আমি বললাম, আসলে স্যার আমি চাইছিলাম আজকে দেশে ফিরে যেতে, তাই আপনার সাথে ডিনারে অ্যাটেন্ড করতে পারবো না। সমস্যা নাই, তাহলে আজকে লাঞ্চ করবে আমার সাথে, এরপরে আর কোনো কথা বলবো না। আর ফ্লাইট নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমাদের দেশে এয়ারফোর্স গিয়ে তোমাকে দিয়ে আসবে। কি আর করার, বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। এরপর ওনার থেকে বিদায় নিয়ে প্লাস সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে পার্লারে চলে গেলাম দাড়ি ছোট করার জন্য, নাহলে মানুষ দেখলে পাগল বলবে। পার্লার থেকে এসে গোসল সেরে রেডি হয়ে নিলাম। এরপর ফোন অন করলাম। ফোন অন করে দেখি বাসা থেকে যতগুলো কল আসেনি, ওই মেয়ে তার থেকে বেশি কল দিয়েছে প্লাস মেসেজ। দেখতে দেখতে বাবা কল দিল, আমিও কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? আর বাসার সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর বাসার সবাইও ভালো আছে। এইমাত্র নিউজে দেখলাম কংগ্রেস। আমি জানতাম তোরা পারবি। ধন্যবাদ, কিন্তু এখন কটা বাজে? এই তো রাত 1টা বাজে। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? মনে তো হচ্ছে প্রতিদিনই অনেক রাত পর্যন্ত জাগনা থাকো। এই না না, প্রতিদিন না, এই সপ্তাহখানেক ধরে। কারণ তুই তো বলেছিলি যে 6 মাস পর তোর এক্সপেরিমেন্ট শেষ হবে, তাই প্রতিদিন রাতে খবর দেখার জন্য জেগে থাকতাম। কবে যে নিউজে বলবে আমার ছেলেটার কাজ শেষ হবে, আর কবে আমার ছেলেটা দেশে ফিরবে। তা বাবা, দেশে ফিরবি কবে? এটা সারপ্রাইজ যে দেশে কবে ফিরবো। এখন কি চুপচাপ ঘুমিয়ে পড়ো? বয়স তো কম হলো না, বোঝো না কেন যে রাত জাগলে শরীর খারাপ হবে? আর ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। ঔষধ না খেলে কি আর আমার রক্ষা আছে নাকি? তোমার সাথে এমনই হওয়া উচিত। ওকে ভাই, পরে কথা বলবো, তুমি ঘুমাও। এখন আবার প্রেসিডেন্টের সাথে লাঞ্চ করতে যেতে হবে। আচ্ছা বাবা, যা। আর শোন, সাবধানে থাকবি। আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। হঠাৎ গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। বের হয়ে দেখি আমাদের এতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপর আমরা গিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চললো তার আপন গতিতে। কিছুক্ষণ পর আমরা প্রেসিডেন্টের বাংলোয় পৌঁছে গেলাম। সেখানে আমাদের ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানানো হলো। এরপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, আমরা 10 জন মিলে টিম করে কাজ করেছিলাম প্রজেক্টটাতে। এরপর প্রেসিডেন্ট জানতে চাইলেন, তা ফাহিম, সবাই তো বিয়ে করে ফেললো এখনের, শুধু তুমি ছাড়া। তা বিয়ে করার কি কোনো প্ল্যান নাই নাকি? সবেমাত্র তো নিজের কাজে জয়েন করলাম, তাই ভাবছি এবার দেশে গিয়ে বিয়ে করে নেব। আর আপনাকে কিন্তু আসতেই হবে। তুমি তো জানোই যে আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমার একটুও সময় নাই। আজকে অনেক কষ্ট করে সময় বের করে নিলাম তোমাদের সাথে লাঞ্চ করার জন্য, তবুও আমি যথাসাধ্য চেষ্টা করব। আরেকটা কথা, একা গেলে হবে না, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে উঠতে হবে, বিকেলে আবার হোয়াইট হাউসে মিটিং আছে। তা তোমরা কখন যাবে?
এখান থেকে গিয়ে কিছু শপিং করব। রাতে দেখি 8টার কোনো ফ্লাইটে যাব। তা হচ্ছে না, আমি যেটা বলেছি সেটাই হবে। এয়ারপোর্টে তোমাদের জন্য হেলিকপ্টার রাখা থাকবে। তা তোমরা কয়জন যাবে? আমরা 3জন যাব স্যার। আচ্ছা, তাহলে 2টা হেলিকপ্টার পাঠিয়ে দিব। তাহলে আমি এখন উঠি, কেমন? ওহ, তোমাদের তো প্রজেক্টের টাকাটা দেওয়া হয়নি। এই নাও, এখানে 1 লাখ করে ডলার আছে, এটা তোমাদের বেতন। ওকে স্যার, তাহলে আমরা উঠি এখন। এরপর ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। গাড়ি এসে আমাদের নামিয়ে দিয়ে গেল। গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, তখনই আবির আসলো, এসে বলল, শোন, তুই তো বললি যে 3জন যাব, কিন্তু আমি তো তোকে দেখছি আর বাকি 2জন কই? "আহ, আজ থেকে সিয়ামের চরিত্রে আবির থাকবে। কেন, তুই আর অরিন? সত্যি আমরা যাব নাকি? তুই মজা করতেছিস? তুই না গেলে বিয়ের সব দিক কে দেখাশোনা করবে? এই জন্যই আমাদের নিয়ে যাচ্ছিস? ধুর শালা, এত সিরিয়াস হচ্ছিস কেন? যা গিয়ে রেডি হয়ে নে, শপিং যেতে হবে, হাতে সময় কম। রাত 8টায় আবার ফ্লাইট। আচ্ছা, যাচ্ছি। আর শোন, অরিনকেও সাথে নিয়ে নিস, আমি তো আবার মেয়েদের কাপড় কিনতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা 3জনে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। শপিং করতে করতে প্রায় ঘন্টা সময় লেগেছে। এখন 6:30 বাজে, তাই সুটকেস গুছিয়ে নিচ্ছি। যা কেনাকাটা করলাম সেগুলো একটাতে নিলাম, আর আমার কাপড় চোপড় একটাতে নিলাম। 7টায় বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ এখন রাস্তায় জ্যাম থাকতে পারে। 7:30 অর্থাৎ 4:30টায় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এরপর এয়ারপোর্টের ঝামেলা মিটিয়ে ভিতরে প্রবেশ করলাম, আমাদের লাগেজগুলো কুরিয়ারে দিয়ে দিলাম। এরপর এয়ারপোর্টের ভিতরে গাড়ি করে আমাদেরকে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপর আমাদের জন্য রাখা হেলিকপ্টারগুলোতে আমরা উঠলাম। আমি একটাতে উঠলাম, আরেকটাতে আবির আর অরেন উঠেছিল। এরপর হেলিকপ্টার উড়াল দিল আমাদের নিয়ে। দীর্ঘ 18 ঘন্টা পর আমরা বাংলাদেশের মাটিতে নামলাম। এরপর পাইলটদের বিদায় দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলাম। আমাদের লাগেজগুলো আগে এসে গিয়েছিল, এরপর সেগুলো কালেক্ট করে নিলাম। এয়ারপোর্টের কাজ সারতে সারতে আরও 1 ঘন্টা লেগে গেল। দুপুর হয়ে এসছে এখানে। এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতে 3 ঘন্টা লাগলো। ঢাকা শহরের এই জ্যাম একবার শুরু হলে শেষ হওয়ার নাম নেয় না, তাই যেতে যেতে সময় লাগলো এত। গাড়ির ভাড়া মিটিয়ে নিলাম। পরে কলিং বেল বাজালাম, মা এসে দরজা খুলে দিল। দরজা খোলার পর আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এর 6 মাসে একদিনও কথা বলতে পারিনি। এরপর মাকে আবির আর অরণের সাথে আলাপ করিয়ে দিলাম। এরপর আমরা ভিতরে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে গিয়ে আর আবিরদের গেস্ট রুমে নিয়ে আসলাম আর বললাম ফ্রেশ হয়ে নিতে। নিজে এসে মাকে জিজ্ঞেস করলাম, মা আকিব কই? ওকে দেখছি না যে। ওর ম্যাডামের বাসায় গেছে পড়তে, এখনও আসেনি। আর তার উপরে ওর ম্যাডামও নাকি অসুস্থ। ও আচ্ছা, তা বাবা কি ওকে নিয়ে ফিরবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? যাবি বলতেছিস যখন যা, ভাইকেও নিয়ে আয় আর নিজের বউকেও দেখে আয়। হাজারও কিছুদিন অসুস্থ ছিল বলে কথা। মা, তুমি আবার শুরু করলে? এরপর অরিন আর আবিরকেও বললাম চলতে। তাদের নিয়ে চললাম আকিবকে আনার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পর আবির জিজ্ঞেস করলো, কিরে, আমরা এখন কোথায় যাচ্ছি রে? আমার ছোট ভাইকে আনতে। সে কোথায় থাকে রে? বাবা মায়ের সাথে থাকে, এখন তাকে প্রাইভেট থেকে আনতে যাচ্ছি। আরও একটা কারণ আছে সেখানে যাওয়ার, কিন্তু সেটা সারপ্রাইজ। ওকে, সারপ্রাইজ হলে আর কি করার, এখন তাহলে অপেক্ষায় এতই করতে হবে। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আকিবের ম্যাডামের বাসার উদ্দেশ্যে, মানে আমার হবু বউয়ের বাসার উদ্দেশ্যে। মিনিট 10 পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে 3 তলায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। যিনি দরজা খুলে দিল ওনাকে দেখে পরিচিত মনে হলো না, তাই জিজ্ঞেস করলাম। তিনি জানালেন যে অধরারা নাকি গত মাসে এখান থেকে চলে গেছে। এরপর তাদের নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। পরে মাকে কল করে বললাম, মা আকিবের টিচাররা কি বাসা চেঞ্জ করে ফেলেছে নাকি? এই দেখ, তোকে বলতেই ভুলে গেছি। আসলে তুই তাড়াহুড়ো করে চলে গেলি তো, তাই বলতে পারিনি। তারা এখন তোর বাবার অফিসের সামনে যে নীল ভবনটা আছে না, ওইটার 3 তলায় থাকে। আর ওদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে 8। এরপর মায়ের দেওয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। অধরার মামি এসে দরজা খুলে দিল। আমি ওনাকে সালাম দিলাম। সালামের জবাব নিয়ে তিনি আমাদের ভেতরে বসতে বললেন। আমরাও ভিতরে গিয়ে বসলাম, কিন্তু আর কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন আন্টিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আন্টি, আকিবের কি পড়া শেষ হয়ে গেছে নাকি? তার পড়া তো কখন শেষ হয়ে গেছে, তুমি আসবে বলে তাকে বসিয়ে রাখা হয়েছে। মনে হয় ওর ম্যাডামের সাথে গল্প করতেছে। তা বাবা, তোমার আসতে এত লেট হলো যে? আসলে আন্টি, আমি আজকে ফিরেছি তো, আর আমি জানতাম না যে আপনারা বাসা চেঞ্জ করেছেন। আমি আপনাদের আগের বাসায় গিয়ে জানতে পারি যে আপনারা বাসা চেঞ্জ করেছেন। পরে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে আসলাম, তাই লেট হয়ে গেছে। ও, কথা বলতে বলতে তো এগুলোই দেওয়া হলো না। আন্টি এগুলো নিন। গিফটের ব্যাগগুলো হাতে ধরে দিয়ে বললাম, এগুলো কি আছে? আজকে আমি এসেছি তো,
তাই সকলের জন্য কিছু উপহার এনেছি। আসলে গতকাল একেবারে বেতন পেয়েছিলাম তো। এসবের কি কোনো দরকার ছিল নাকি? থাক না আন্টি, আমারও তো ইচ্ছে হতেই পারে। আচ্ছা আন্টি, আমি গিয়ে দেখি আকিব কি করতেছে। আচ্ছা যাও, আমি ওনাদের নাস্তা এনে দিচ্ছি। আবির প্লাস অরিন। না আন্টি, এসবের কোনো দরকার নেই। তা বললে তো হবে না। প্রথমত তোমরা প্রথমবার আমাদের বাসায় এসেছো, দ্বিতীয়ত তোমরা ওর ফ্রেন্ড, তাই কোনো না শুনবো না বলেই আন্টি তাদের জন্য নাস্তা আনিতে চলে গেল। আমিও অধরার রুমের দিকে চলে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই শুনতে পেলাম আমার কি দিয়ে যেন কথা হচ্ছে ম্যাডাম আর ছাত্রের মধ্যে। রীতিমতো ঝগড়া লাগার উপক্রম। আমি তাদের এই তর্ক বিতর্ক দেখে হাসতে লাগলাম। পরে ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখে দুজনই অবাক। আমাকে দেখে আকিব এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কখন এলে? এই তো মিনিট 10 হলো। তা তোর পড়া কি শেষ হয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু কেন? পড়া শেষ হলে বাইরে যা, গিয়ে দেখ আমার ফ্রেন্ডরা বসে আছে, তাদের সাথে গিয়ে কথা বল। আমার কিছু কথা আছে তোর ম্যাডামের সাথে। আচ্ছা ভাইয়া, বলে আকিব ব্যাগ নিয়ে বাইরে চলে গেল। এখন কেমন আছেন? শুনলাম আপনি কি অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি দেশে কবে এলেন? এই তো আজকে দুপুরে আসলাম, এসে এখানে এলাম। আচ্ছা চোখটা বন্ধ করুন তো, আপনার জন্য একটা উপহার আছে। চোখ বন্ধ করলে দেখব কিভাবে? বন্ধ করুনই না। এরপর অধরা চোখ বন্ধ করলে আমি তাকে তার জন্য আনা চেনটা তাকে পরিয়ে দিলাম। সাথে সাথে ঠাস, অধরা আমাকে চড় মারলো। কিন্তু কেন মারলো? আপনার সাহস কি করে হয় আমাকে চেন পরানোর? আপনি কি জানেন না প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের শরীর ছোঁয়ার কোনো অধিকার নেই বিয়ের আগে? চেনটাই তো পরিয়ে দিলাম, এতে এত রিয়েক্ট করার কি আছে? এটা আমেরিকা নয় যে যা ইচ্ছা তাই করা যাবে। এখানে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটলেও মেয়েটাকে দোষী করা হয়, আর সেখানে আপনি। আচ্ছা সরি। ততক্ষণে আবির, অরিন ও অধরার মামি এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, এভাবে চেঁচালো কেন অধরা? আসলে আমি বলার আগে অধরা বলল কিচ্ছু হয়নি, আর আপনি এখন আসতে পারেন, আমাকে বললো। এরপর সেখান থেকে চলে আসি। বের হয়ে আকিবকে বলি বাবাকে কল করে বলতে ড্রাইভারকে পাঠিয়ে দিতে ওদের নেওয়ার জন্য। আবির আমাকে জিজ্ঞেস করলো, তুই আবার এখন কই যাবি? এখন তো রাত অনেকটা হয়ে গেছে। একটু কাজ আছে, তুই ওদের সাথে চলে যা। বলে আমি গাড়ি নিয়ে সেখান থেকে সোজা নদীর পাড়ে চলে আসি। এদিকে আকিব বাবাকে কল করে গাড়ি পাঠাতে বললে বাবা বলেন, গাড়ি পাঠাবো কেন? বাবা, ভাই এসেছিল, তোমায় বাসায় এসে বলবো। এখন তাড়াতাড়ি গাড়ি পাঠাও। আমার সাথে ভাই আর বন্ধু আর ওনার বউ দাঁড়িয়ে আছে। ফাহিম না তোকে আনতে গেছে? আচ্ছা আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর তোর ভাই কোথায় যাচ্ছে, কিছু কি বলে গেছে নাকি? আচ্ছা বলে কল কেটে দিলেন। পর ড্রাইভারকে বলে দেন আকিবকে নিয়ে আসতে। এদিকে আমি নদীর পাড়ে এসে একটা বেঞ্চিতে বসে পড়লাম। খুব খারাপ লাগছিল। কি এমন করেছিলাম যার জন্য আমাকে এইভাবে আমার বন্ধু ও তার বউয়ের সামনে অপমান করলো? কিছুক্ষণ পর মনে হলো পেছনে এসে একটা গাড়ি দাঁড়ালো, তাই পেছনে তাকালাম। দেখলাম বাবা গাড়ি থেকে নামলেন, নেমে আমার দিকে এগিয়ে এলেন, এসে আমার পাশে বসলেন। বসে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোর মন খারাপ কেন, জানতে পারি কি? কিছু হয়নি বাবা। আমার ছেলেটা আজ এত বড় হয়ে গেছে, এখন নিজের দুঃখ নিজের মধ্যে চেপে রাখতে জানে, আর আমাকেও এখন সেটা বলতে চায় না। বাবা তেমন কিছুই না। যদি কিছু নাই হতো তাহলে এই রাতের বেলা এই নদীর পাড়ে এসেছিস? আর কি লুকানোর চেষ্টা করছিস? আমি সবটাই জানি। বাসায় এসে আকিব আমাকে সব বলেছে। ও আচ্ছা। চল বাসায় যাবি, আর এই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। এরপর বাবা ড্রাইভারকে বললো গাড়ি নিয়ে চলে যেতে। পরে আমি আর বাবা আমার গাড়িতে করে চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। কারোর সাথে তেমন কোনো কথা বলিনি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। সাথে আবির ও অরিনও আছে। সবাই মিলে নাস্তা করছিলাম, এমন সময় বাবা বললেন, আমি চাচ্ছিলাম ফাহিমের বিয়েটা গ্রামের বাড়িতে গিয়ে করানোর জন্য। এমনিতেও গ্রামে তেমন একটা যাওয়া হয় না, আর ওর চাচা চাচিরাও তো গ্রামে থাকে। এটা ঠিকই বলছো তুমি, এটা করলেই ভালো হবে। আমি ভাবছিলাম যে আগামী সপ্তাহের শুক্রবারে বিয়ের কাজটা শেষ করে ফেলতে, আর তুমি আজকেই গ্রামে চলে যাবে। এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো বলছি, যা বললাম সেটাই যেন হয়। বলেই বাবা খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল।
আমরাও নাস্তা করে নিলাম। এরপর আবিরদের নিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখাতে। অনেক বছর পর আবির দেশে আসলো, আর অরণ্যের তো জন্মই সেখানে, তাই তাদের নিয়ে ঘুরতে বের হলাম। ঢাকার প্রায় সব জায়গায় আমরা ঘুরে ফিরে দেখলাম। সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। অরিন আবার তেমন বাংলা বলতে পারে না, কারণ জন্মের পর থেকে সেখানে থেকেছে তো, তাই ইংলিশটাই ভালো বলতে পারে। আর ওদেরকে আমি 1 মাস এখানে থাকতে বলেছি, আর এই কদিনে ওকে বাংলা শেখানোর দায়িত্ব মাকে দিয়েছি। আর মাকে বললাম, মা বলছিলাম কি, আজকে তো বুধবার, তাই যদি শনিবার গ্রামে যাই তাহলে কেমন হবে? তোর বাবা যখন বলেছে নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে, তাই তুই কালকে চলে যা, আর সাথে আবির আর অরিনকেও নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, কতদিন পর দেশে এলাম, একটু শান্তিতে বাসায় থাকবো, সেটা হচ্ছে না। ফিসফিস করে কি বলতেছিস? ফিসফিসিয়ে বললাম, কই কিছু বলিনি তো। কিছুক্ষণ পর বাবাও এসে গেলেন, পরে সবাই একসাথে ডিনার করে নিলাম। এরপর ডিনার করার পর আমি রুমে গিয়ে গিফটগুলো নিয়ে আসলাম। পরে সবাইকে নিজেদের গিফটগুলো বুঝিয়ে দিলাম। সবথেকে বেশি গিফট আকিবের জন্য এনেছিলাম, আর অধরার জন্য আনা গিফটগুলো আমার লকারে রেখে দিলাম। গিফটগুলো বুঝিয়ে দেওয়ার পর ঘুমাতে চলে এলাম। কিছুক্ষণ পর আকিব আবার রুমে এসে বলল সে নাকি আমার সাথে ঘুমাবে। আমি আর মানা করতে পারলাম না। শুয়ে পড়ার পর আকিব অধরার কথা বলা শুরু করলো। এদিকে আমি ঘুমিয়ে, আজকে অনেক ধকল গেল তো সকালে, তাই শুয়ে পড়ার সাথে সাথেই চোখ লেগে যায়, আর আমি চলে যাই ঘুমের অতল দেশে। আকিব আমার কোনো সারা শব্দ না পেয়ে সেও কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি আকিব আমাকে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাকে আমার থেকে ছাড়িয়ে আমি ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে এসে আকিবকে ডেকে তুলে দিলাম, কারণ আজকে আকিবের স্কুল আছে, তাই ওকে ডেকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম। আকিব ফ্রেশ হয়ে এলে আমরা নিচে যাই নাস্তার টেবিলে। গিয়ে দেখি সবাই আমাদের 2 ভাইয়ের আগেই উঠে গেছে, আর নাস্তার টেবিলে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর মা এসে নাস্তা দিয়ে গেল। আমরা নাস্তা করতে শুরু করলাম। তখন বাবা জানতে চাইলেন যে কবে আমি গ্রামের বাড়ি যাব। আমাদের সেখানে যাওয়ার কথা শুনে আকিবও বায়না ধরলো যে আমাদের সাথে যাবে, কিন্তু বাবা দিতে রাজি না। এক পর্যায়ে আকিব কান্না করা শুরু করে দিল, তাও বাবা তাকে যেতে দিতে রাজি না, কারণ আকিবের স্কুল খোলা প্লাস প্রাইভেট এসবের বাহানা দিচ্ছে বাবা। তখন আকিব বলে, প্রাইভেট নিয়ে তো কোনো সমস্যা নাই, অধরা আপুকে সাথে নিয়ে গেলে তো হবে। প্রাইভেট ঠিক আছে, কিন্তু স্কুল যে বন্ধ হবে তার কি হবে? তখন আকিব আমাকে ইশারায় বলে বাবাকে রাজি করাতে। তখন আমি বললাম, বাবা থাক না, কিছুদিন স্কুল বন্ধ হলে কিছুই হবে না। কিন্তু ভাব, সামনে তোর জিএসসি পরীক্ষা। ওটা কোনো ম্যাটার না, এই কয়দিন বন্ধ করলে কিচ্ছু হবে না, আর প্রাইভেট তো পড়বেই। কিন্তু দেখো বাবা, আর কোনো কিন্তু না, তাহলে কিন্তু আমিও গ্রামের বাড়ি যাব না। এমনিতে অনেক ক্লান্ত, কালকেই মাত্র আসলাম, আর তুমি আজকেই আবার গ্রামে যেতে বলতেছো। আচ্ছা, যা ভালো হয় তাই কর। এই তো আমার ভালো বাবা, তাহলে আজকে বিকেলেই গ্রামে যাব আকিব স্কুল থেকে আসলে। তখনই আন্টি, আমি কি আসতে পারি? কথাটা শুনে সবাই দরজার দিকে তাকালাম। তাকে দেখি অধরা এসছে। তাকে দেখে মা এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, কিরে মা, কেমন আছিস? আমাদের তো মনে হয় ভুলে গেছিস। না আন্টি, তোমাদের ভুলি কি করে? এই আন্টি কিরে মা বলবি? আজ বাদে কাল আমার ঘরের বউ হয়ে আসবি, এখনও আন্টি বলে রাখিস? আর এতদিন তোর কোনো দেখা নেই যে। তা মা, এখন শরীর কেমন আছে? জি, এখন আগের থেকে ভালো আছি। তা আকিব কি স্কুলে যাবে না নাকি? হ্যাঁ যাবে তো। আকিব যা, গিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি, আর তুই আয়, এসে নাস্তা করে নে। না আন্টি, মানে মা, এখন কিছু খাবো না। তা বললে তো হবে না, এখন তোকে তো না খাইয়ে দিব না। আয় আকিব, রেডি হয়ে আস্তে আস্তে খেয়ে নে। এরপর অধরা এসে খাবার টেবিলে বসে পড়লো, সবার সাথে কুশল বিনিময় করে নিল, প্লাস আকিব আর অরণ্যের সাথেও পরিচিত হয়ে নিল। ততক্ষণে আমি আমার রুমে এসে রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে বললাম, আকিবকে বললো স্কুল থেকে এসে রেডি হয়ে আসতে থাকতে, আমরা সন্ধ্যায় রওনা দেব। মাকে বললাম, আবির চল একটু বের হবো। আয় আকিব, রেডি হয়ে আস্তে আস্তে খেয়ে নে। আচ্ছা, আর শোন, তোদের সাথে অধরাও যাবে, ও না থাকলে আকিব পড়বে কিভাবে? তুমি ওভার মতো শুরু করে দিয়েছো। সেখানে আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে কি পড়ালেখা করবে ও? সেখানে আমরা ঘুরবো, আর ওনারা আমাদের সাথে যেতে হবে কেন? আমি কিছু জানি না, তোর বাবা বলে গিয়েছে। ধুর, ভাল লাগে না। ওই আবির, দাঁড়িয়ে আছিস কেন, চল। এরপর আমি আর আবির বেরিয়ে পড়লাম। আসলে এখানে ওয়ার্ডের পরার মতো কোনো সালোয়ার বা শাড়ি নেই, তাই আবিরকে নিয়ে গেলাম। প্রথমে ব্যাংকে গেলাম টাকাগুলো ভাঙিয়ে নিতে, পরে আবিরকে নিয়ে মলে গিয়ে কিছু কেনাকাটা করে নিলাম, আর চাচাতো ভাই বোনদের জন্য কিছু উপহার কিনে নিলাম, আর ছোটোগুলোর জন্য খেলনা আর কিছু চকলেটও কিনলাম।
ফুফাতো ভাই বোনের জন্য সেম জিনিসই কিনলাম। এরপর দুপুরে আমরা দুজনেই লাঞ্চ করে নিলাম বাইরে। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। আসলে রাস্তায় যে পরিমাণ জ্যাম তা বলে বোঝানো যাবে না। সেখানে যেতে 30 মিনিট সময় লাগার কথা, সেখানে যেতে সময় লাগে 1.5 ঘন্টা। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকছে, তাই চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখি অধরা আমাকে ডাকছে। তখন আমি বললাম, কি হলো, আপনি আমার রুমে কেন? কেউ দেখলে কি বলবে, আর আমাকে ডাকছিনি বা কেন? তখন অধরা বলল, আসলে মা বলেছে আপনাকে ডাকতে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো, আর আপনি তো বলেছিলেন যে সন্ধ্যায় রওনা দেবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন, নাহলে লোকে আপনাকে খারাপ মনে করবে। এরপর অধরা আর কিছু না বলে চলে গেল। আমি আকিবকে ডাক দিলাম। কিছুক্ষণ পর আকিব চলে এলো। আমি তাকে বললাম যে সবাইকে বলতে রেডি হয়ে নিতে আর আমার লাগেজটা গুছিয়ে দিতে। আকিব বলল, আমার লাগেজ নাকি গোছানো আছে। আকিবকে জিজ্ঞেস করে জানতে পারলাম অধরা নাকি আমার লাগেজ গুছিয়ে দিয়েছে। আমি আর কিছু বললাম না এই বিষয়ে। পরে আকিবকে বললাম লাগেজটা নিয়ে গাড়িতে রেখে দিয়ে রেডি হয়ে নিতে। বলার সাথে সাথে আকিব লাগেজ নিয়ে চলে গেল। আমিও চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, এমন সময় অধরা আমার রুমে আসলো। আমি যখন রেডি হচ্ছিলাম তাই খেয়াল করিনি। রুমে ঢুকে দিল জোরে একটা চিৎকার। আমিও তার চিৎকার শুনে পেছনে তাকালাম। বুঝলাম না কি জন্য চিৎকার করলো। তার চিৎকার শুনে সবাই চলে এসে ওকে জিজ্ঞেস করা শুরু করে দিল যে কী জন্য এমন চিৎকার দিল। তখন অধরা বলল, আসলে আমি ওনাকে ডাকার জন্য ওনার রুমে এসেছিলাম। এসে দেখি উনি শুধু একটা 3/4 প্যান্ট পরেছিলেন, কোনো শার্টও পরেছিলেন না, তাই আমি চিৎকার দিয়ে ফেলেছি। ধুর পাগলি, এতে চিৎকার করার কি আছে? কিছুদিন পর তো তুই ওর বউ হবি। আর ওই এমনই, এত বড় হয়ে গেছে এখনও 3/4 পরে থাকে বাসায়। আচ্ছা তুই যা, গিয়ে নিচে বস। অধরার নিচে চলে গেল, সাথে বাকিরাও চলে গেল শুধু মা ছাড়া। সবাই যাওয়ার পর মা বলল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? আমি আবার কি করলাম? আমি তো রেডি হচ্ছিলাম। ওনাকে কে বললো এখানে আসতে? আমি তো বলেছিলামই রেডি হয়ে নিতেছি। তুই কি এই 3/4 আর টি-শার্ট পরে যাবি নাকি? হ্যাঁ, কোন দিক দিয়ে এটা খারাপ? আচ্ছা এখন বেশি কথা না বলে রওনা দিতে হবে, না হলে পরে অনেক রাত হয়ে যাবে। এরপর রেডি হয়ে বেরোলাম। গাড়িতে যাওয়ার সময় আমি ড্রাইভ করছিলাম আর আমার পাশের সিটে আবির বসেছিল। দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর গ্রামে পৌঁছালাম। পৌঁছে গাড়ির হর্ন বাজানোর শব্দ শুনে সবাই বেরিয়ে এলো। এরপর সবাইকে নিয়ে ভেতরে গেল। আমি গিয়ে গাড়ি পার্ক করলাম। পরে ভেতরে গেলাম, গিয়ে সোফায় বসলাম। 10 মিনিট হয়ে গেল, কেউ এলো না। আর জিজ্ঞাসা করলো না কেমন আছে। সবাই অধরাকে নিয়েই ব্যস্ত। তখনই চিৎকার করে বড় চাচাকে ডাক দিলাম, চাচা, ও চাচা। আমার ডাক শুনে তাড়াতাড়ি করে চাচা এসে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আমাকে মনে হয় ভুলেই গেছেন। এতদিন পর এলাম, কেউ একবারও জিজ্ঞেসও করলো না কেমন আছি বা এতদূর আসতে কোনো সমস্যা হয়েছে কিনা। 15 মিনিট হয়ে গেল এখানে বসে আছি, কেউ এসে পানি পর্যন্ত দিল না। আমি আর থাকবো না এখানে, আমি এক্ষুনি চলে যাব। আরে রাখ তো ওদের কথা, ওরা একটু এমনই। আসলেই তো তুই অনেক বছর পর এসেছিস, এটা তারা ঠিক করেনি। তুই বস, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। কাউকে পাঠাবো মানে? তার মানে আসলে সবাই আমাকে ভুলে গেছে। ধুর, আমি এখানে থাকবোই না বলে বাইরে চলে এলাম। চলে তো এলাম, কিন্তু এখন যাবো কোথায়? ধুর, আসলে আমি অল্পতেই রেগে যাই। তখন এই ছোটো ফুপির কথা মনে পড়ে গেল, তাই গাড়ি নিয়ে রওনা দিলাম ফুপির বাসার উদ্দেশ্যে। 30 মিনিট পর পৌঁছে গেলাম ফুপির বাসায়। আমাকে দেখে ফুপি অবাক হয়ে গেল, বলল, কি রে, তুই এত রাতে, তাও আবার কিছু না জানিয়ে? কেন আসতে পারি না নাকি? না করার হলো করে দাও, আমি এখনই চলে যাচ্ছি। আয় ভিতরে আয়। তা কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস। কি হয়েছে রে? আর বলিও না, আজই তোমার বাবার বাড়ি গেছিলাম, গিয়ে দেখলাম সেখানে আমার কোনো সম্মান নাই, তাই রাগারাগি করে এখানে এসে পড়েছি। ওহো, এই কথা। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, খেয়ে নিবি। আচ্ছা, আরেকটা কথা, তুমি কিন্তু বলবে না যে আমি এখানে আছি। আর ফুপা কখন আসবে? আচ্ছা বাবা, বলবো না কাউকে। তোর ফুবা এখনই এসে পড়বে। তুই যা তো, ফ্রেশ হয়ে নে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ফুপাও এসে গেছে। এরপর ফুপার সাথে কুশল বিনিময় করে নিলাম। পরে সবার সাথে ডিনার করে নিলাম। খাওয়া শেষে ফুপিকে জিজ্ঞেস করলাম আমার বোনগুলো কই। ফুপি বললেন তারা নাকি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে পাশের রুমে। আমাকেও বললো ওদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়তে। আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের চিল্লাচিল্লিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বড় চাচা কল দিয়েছে। আমিও কল ধরে নিই। কিছুক্ষণ পর কলটা কেটে গেল। কেটে যাওয়ার পর ফোন সাইলেন্ট করে আবার ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ করে কারোর ডাকে ঘুম ভেঙে গেল। তাকে দেখি মোনা, ফুফাতো বোন, আমাকে ডাকছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে ফুপি ডাক দিলেন ব্রেকফাস্ট করার জন্য। আমিও গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম।
পরে ফোন হাতে নিয়ে দেখি 100+ মিসড কল। চেক করে দেখলাম বাবা, চাচা, চাচি, মা, আপু সবাই কল করেছে। আর এটা নম্বর দেখে খুবই অবাক হলাম, কারণ আমি আমেরিকা যাওয়ার পর যে মেয়েটা কল দিয়েছিল আজকেও সেই কল দিয়েছে, এমনকি রাতেও কল দিয়েছে। তখন ফুপিকে ডাক দিলাম। ফুপি এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম আচ্ছা দেখো তো এই নাম্বারটা চেনো কিনা। নাম্বারটা দেখিয়ে ফুপি বললো এটা নাকি অধরার নাম্বার। তাই তো বলি, সেদিন কল না ধরায় কান্নাই বা কেন করবে একজন অপরিচিত মেয়ে, হ্যাঁ? আর সেদিন রাগ করে আর পরে কল দেয়নি, তা আজকে কি জন্য আবার কল দিল? মনে হয় কালকে রাগ করে চলে এসেছি তো, আর রাতেও পরে ফিরিনি, তাই মনে হয় কল দিয়েছে। এসব ভাবতে ভাবতে মা কল দিল, রিসিভ করলাম, আর মা বলা শুরু করলো। কি বললো আপনাদের বলবো না, পরে আপনারাও জেনে যাবেন। এটা শুধু আমার আর আমার মায়ের মধ্যকার কথা, আমি কোথায় আছি তা বলবো না। আর যদি যেতে হয় বিয়ের 2 দিন আগে যাবো, এর আগে বললেও যাবো না। ভালোই ভালোই বলছি, আয় তাড়াতাড়ি। তোর চাচা সকালে যখন বলেছে যে তুই নাকি রাতে রাগ করে বের হয়েছিলি আর ফিরিসনি, সকালে ওনাকে কল ধরিসনি, তখনই আমি আর তোর বাবা ছুটে চলে আসি। কবি বলেছেন যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যেও না। তাই আজকে আমি আর ফিরছি না, তোমরা থাকো ওই মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে না ভাবলে চলবে। দেখ, মেজাজটা খারাপ বানাস না। এমনিতেই মেয়েটা কাল রাত থেকে কান্না করেই যাচ্ছে, আর তোর চাচা চাচিদেরও বকা দিচ্ছে কেন তাকে নিয়ে তারা এত মাতামাতি করলো, যার ফলে তুই রাগ করে চলে গেলি। তা বলে লাভ হবে না। আর উনি এখন কান্না করতেছেন কেন? সেদিন থাপ্পড় মারার সময় মনে ছিল না? আবার আমার ফ্রেন্ড আর তার বউয়ের সামনে অপমান করার সময় মনে ছিল না? এসে বাবার কবে হলো? আর যা হয়েছে ফুলে যা, বাবা ফিরে আয় তুই। বলেছি না আমি গেলেও কিছুদিন পর যাবো। আর তুমি আমার মা হয়ে আমার বিরুদ্ধে কথা বলতেছো? ঠিক আছে, আমি ফিরবো আজকেই। এবার খুশি তো? বলেই কলটা কেটে দিলাম। এবার ফুপিকে ডাক দিলাম। ফুপি, হে ফুপি। ফুপি তাড়াতাড়ি করে এলো, জিজ্ঞেস করলো কি হয়েছে, এইভাবে কান্না করতেছিস কেন? আমাকে কেউ ভালোবাসে না ফুপি। কেন, আবার কি হলো? এখন মাও আমাকে কল দিয়ে বকা দিল। এটা কিন্তু ঠিক হয়নি, আমি ভাবিকে বলবো তোকে যেন আর বকা না দেয়। আর শোন, আমি রান্না করতেছি আজকে তোর সব পছন্দের খাবার, যা গিয়ে গোসল সেরে আয়। কয়টা বাজে যে এখনই গোসল দিব? 12:30 বাজে, যা গোসল করায়। কিছুক্ষণ পর তোর ফুপাও চলে আসবে। আজকে এত তাড়াতাড়ি ফুপা চলে আসবে যে? আসলে সকালে ভাবি কল দিয়ে বলেছে আজকে যেতে, সবাই নাকি আজকেই আসবে। ও তাহলে এই ব্যাপার। যা তাড়াতাড়ি গিয়ে গোসল সেরে নে। এরপর সবাই একসাথে খেয়ে রওনা দেব। তারপর আমি গিয়ে গোসল সেরে নিলাম, পরে নামাজ আদায় করলাম। ফুপা আসার পরে সবাই একসাথে দুপুরের খাবার খেলাম, খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরই মধ্যে সবাই রেডি হয়ে নিল, পরে সবাই মিলে রওনা দিলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছালাম। আসলে ভাই কি বলবো, রাস্তায় যে পরিমাণ জ্যাম, তার উপরে আবার রং সাইড দিয়ে লোকেরা গাড়ি ঢুকিয়ে দেয়, যার ফলে জ্যামের সৃষ্টি হয়। আর ট্রাফিক পুলিশও নিজেদের কাজ ঠিকমতো করে না, শুধু দেখে কিভাবে টাকা খাওয়া যায়। আর এই জ্যামের কারণে 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগলো। বাসায় এসে দেখি সবাই মিলে ডাইনিং রুমে বসে গোল মিটিং করছে। ভেতরে ঢুকে তাদের কাছে গেলাম, তাদের রিয়াকশন দেখে মনে হতেছে এখানে কেউ নেই। তখন বললাম, ধুর, কেউ কি কথা বলবা না নাকি? সবাই চুপ, কেউ কিচ্ছু বললো না। ধুর, এভাবে কল করে ডেকে এনে এখন কিচ্ছু বলছে না। থাকো তোমরা, আমি ফিরে গেলাম। আবার এইবার আর আসবই না, গিয়েই আমেরিকা চলে যাব। আবির, তোরা কি থাকবি নাকি আমার সাথে যাবি? সরি রে, আমরা এখানেই থাকছি, তুই চাইলেও যেতে পারিস। তুই বন্ধু নামে কলঙ্ক, থাক তুই, আমি গেলাম। বলেই চলে আসতে নিলাম, তখনই ঝড়ের গতিতে কে জানি এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আর যে জড়িয়ে ধরেছিল সে আমার উপরে পড়েছে। চোখ খুলে তাকিয়ে দেখি যে আমাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ নয়, অধরা। এদিকে তো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সবাই বলে ছেলেদের লজ্জা থাকতে নেই। আপনারাই বলুন তো মিয়া, একটা মেয়ে যদি ছেলেটার পরিবারের সবার সামনে এভাবে জড়িয়ে ধরে তাহলে তো ছেলেটা লজ্জা পাবেই। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কোনো রকমে ওকে ছাড়িয়ে উঠিয়ে দাঁড় করালাম। যে একটা থাপ্পড় দিয়ে যাবো তখনই চোখ বন্ধ করে নিল। মেয়েটার মুখটা দেখে কেমন যেন বুকের বাপাসটা নড়াচড়া করে উঠলো। তাই আর থাপ্পড় দিলাম না, সরাসরি জিজ্ঞেস করলাম, কি হলো? শুনলাম কার রাতে নাকি কিছুই খাওননি। অধরা তখন চোখ খুলে তাকিয়ে জবাব দিল, কে বললো? আমি খাইনি, আমি তো রাত্রিবেলাও খেয়েছি। তার মানে সবাই আমাকে মিথ্যে বলেছে? তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলা? আরে সত্যি বলেছি, ও কাল থেকে কিছুই খায়নি, শুধু কান্না করেছে। 1 মিনিট, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই না চলে যাচ্ছিস? তাহলে চলে যা। কে আমার ছেলেটাকে বের করে দিচ্ছে দেখি তো। কথা শুনে পিছনে তাকিয়ে দেখি মেজো ফুপি, ফুপা আর ওনার মেয়েরাও এসছে। আমি একটু কান্না কান্না ভাব নিয়ে ফুপিকে বললাম,
দেখো পুপি, আমি এতদিন পর বাসায় আসলাম আর আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এটা তো ঠিক না। আমার বাবাটা কত বছর পর এসেছে, আর তোমরা ওর সাথে এমন করছো কেন? সাথে কি আর করছি, ছেলেটা এখন অনেক বদলে গেছে, কথায় কথায় রাগ করে। আগে কতই ভালো ছিল, এখন কিছু বললে রাগ করে চলে যায়। ভাবি, বুঝেন না কেন? এটা ওদের বংশগত। দেখেন না ওর বাবা চাচাদেরই কি রাগ, তাহলে ওর হবে না কেন? আর তুই যা। শুধু তুমি বললে বলে আজকে গেলাম না, তাহলে চলে যেতাম। আর তোমরা কি দরজা দাঁড়িয়ে থাকবে নাকি? ওই মুরগির ডিম, কেমন আছিস? দেখো, ভালো হবে না কিন্তু। আমারও একটা সুন্দর নাম আছে। ভাবি দেখো না, ভাই আমাকে কি সব বলছে। তুই আবার ভাবি পাইলি কই? আমি তো তোরে বিয়ে করব, জানোস না তুই? ফুপি, ওকে কি বলো নাই নাকি? হ্যাঁ, ধুর, মজা বাদ দে তো। যা তোর রুমে যা, আমরাও গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফুপিটা চলে গেল ফ্রেশ হতে, আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আমার গাড়ির চাবিটা টেবিলের উপর নেই। তখনই চেঁচিয়ে মাকে ডাক দিলাম। মা এসে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সাথে গিয়ে চেঁচাচ্ছি? আমার রুমে কে এসেছিল আর আমার গাড়ির চাবি কই? যে তোর রুম এসেছিল সেই গাড়ির চাবি নিয়ে গেছে। সেটাই জানতে চাইছি, কে আমার রুমে এসেছিল? সেটা আমি কি করে বলবো? আমি কি তোর রুমের সিকিউরিটির গার্ড নাকি? বলেই মা হর্ন নিয়ে চলিয়ে গেল। তখন আকিবকে ডাক দিলাম। বেচারা আমার ডাক শুনে দৌড়ে এলো, এসে বলল, ভাইয়া আমায় ডাকছিলে কেন? তুই কি আমার গাড়ির চাবি নিয়েছিস নাকি? আমি তোমার গাড়ির চাবি নিয়ে কী করব? আর আমি তো গাড়িও চালাতে পারি না। তবে কিছুক্ষণ আগে দেখলাম ভাবি তোমায় গাড়ি নিয়ে কোথায় যেন গিয়েছে। বলিস কি, ওনার এত বড় সাহস আমার গাড়ি নিয়ে গেছে? আর তুই কি সবাইকে সবার গিফট বুঝিয়ে দিয়েছিস নাকি? না ভাইয়া, আজকে নাকি বড় ফুপি আর সেজ ফুপি আসবে রাতে, আর তারা আসলে সবাইকে একসাথে দিয়ে দিবে। আচ্ছা, এখন কয়টা বাজে রে? কেন ভাইয়া, ঘড়ি দেখোনি? এখন তো রাত 8টা বাজে। এই রাতের বেলা উনি আমার গাড়ি নিয়ে বের হলেন, আল্লাহই জানে আমার গাড়ির কি হবে। আমি আর আকিব কথা বলছিলাম, তখনই ছোট চাচা এসে বললেন, শুন, রাতে কিন্তু বের হোস না। কেন চাচা? আর বলিস না, এলাকার পোলাপান সব নষ্ট হয়ে গেছে। যাকে পায় তার কাছ থেকেই সব রেখে দেয়। আর মেয়েদের তো বের হওয়া আরও বেশি বিপজ্জনক। এসব কি বলতেছো তুমি? হ্যাঁ রে, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন? আচ্ছা, অধরা কি ফিরেছে নাকি? অধরা আবার কোথায় বের হলো? আকিব বললো উনি নাকি কিছুক্ষণ আগে আমার গাড়ি নিয়ে বের হয়েছেন। মা, মা, আবার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? অধরা নাকি বের হয়েছে। তোমরা কি জানো না এলাকার পরিস্থিতি যে খারাপ? অধরা আবার কখন বের হলো? আমরা তো কেউ দেখিনি। আর গেলই বা কিভাবে? আকিব বললো উনি নাকি আমার গাড়ি নিয়ে বের হয়েছেন। মার সাথে যখনই কথা বলছিলাম তখনই মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। পেছন থেকে সবাই বারবার জিজ্ঞেস করছিল, কাউকে কিচ্ছু না বলে মানি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে বেরোয় ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আবিরকেও নিয়ে নিলাম। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি অধরা অফিসারের সামনে বসে আছে। আমরা যাওয়ার পর আমাদের দেখে অফিসার বসা থেকে দাঁড়িয়ে গেলেন। মূলত আমাকে দেখে না, আবিরকে দেখে দাঁড়িয়ে গেলেন। কারণ আবিরকে সবাই টিভিতে দেখেছে, তাই সবাই চেনে, আমাকে কেউ চেনে না। আমিও সেটাই চাই। আমি চাই সবাই আমাকে সাধারণ মানুষ হিসেবে চিনুক। তখনই অফিসার আবিরকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? তাও আবার আমার থানায়? কোনো প্রবলেম হয়েছে নাকি? আর স্যার দাঁড়িয়ে আছেন কেন? বসেন প্লিজ। এই স্যারের জন্য চা নিয়ে আসো। একটা হাবিলদারকে বলল, ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনি আমার বন্ধুর ওয়াইফকে ধরে নিয়ে এসেছেন, তাই আমাকে আসতে হয়েছে। আর এখন চা খাওয়ার জন্য আসেনি, অন্য আরেকদিন আসবো চা খাওয়ার জন্য। এখন যদি ওনাকে ছেড়ে দেন তাহলে ভালো হয়। আসলে স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আর উনি যার গাড়িতে ধাক্কা দিয়েছেন সে এই এলাকার এমপির মেয়ে, তাই স্যার ছাড়া যাবে না। আর ওনাকে নিয়ে আসার পরেই উনি আপনার বন্ধুদের পরিবারের কথা বলেছে, তাই তো আপনার বন্ধুকে আমি টেক্সট করে আসতে বলি। কিন্তু যিনি কেস করেছে তিনি যদি না তুলে নেন তাহলে আমার কিছুই করার নেই। আচ্ছা, ওনাকে আপনি কল করে আসতে বলুন, আমরা ওনার সাথে কথা বলে অনুরোধ করব কেসটা তুলে নিতে। আবির আর অফিসার কথা বলছিল, তখনই থানার টেলিফোনে একটা কল এলো। জি স্যার বলে অফিসার কল কেটে দিলেন। তখন অফিসার আমাদের বললেন,
স্যার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। তখন আমরা অধরাকে নিয়ে বের হয়ে এলাম। বের হয়ে আবিরকে বললাম একটা গাড়ি নিয়ে যেতে। আবির গাড়ি নিয়ে চলে গেল। তখন অধরা আমাকে বলল। আই অ্যাম সরি। তখন আমরা অধরাকে নিয়ে বের হয়ে এলাম। বের হয়ে আবিরকে বললাম একটা গাড়ি নিয়ে যেতে। আবির গাড়ি নিয়ে চলে গেল। তখন অধরা আমাকে বলল। শোনার সাথে সাথে একটা চর বসিয়ে দিলাম। মনে হয় বেশি জোরেই গেল, গালে লেগেছে চরটা, ছোট কেটে গেছে। সাথে কান্নাও করছে গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা দেখে আমি বললাম, চুপ, একদম কান্না করবেন না। কার কাছে জিজ্ঞাসা করে এই রাতের বেলা বের হয়েছেন? তাও চুপি সারে আমার গাড়ির চাবি নিয়ে বের হয়েছেন। আমাকে বলা যেত না নাকি? নাকি আমি মানা করতাম? তবুও কান্না করছে, কোনো কথা বলছে না। তখন আরেকটা ধমক দিয়ে বললাম, কান্না বন্ধ করে গাড়িতে উঠতে বসতে। লক্ষ্মীমের মতো চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়ল। তখন অধরা বলল যে গাড়ির চাবি নাকি অফিসারের কাছে। এরপর আমি গিয়ে চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট করি। পরে বাসার উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। সারা রাস্তা অধরা আর একটা কথাও বলেনি। বাসায় এসে ওনাকে নামিয়ে দিয়ে গাড়ি গ্যারেজ রেখে বাসার ভিতর প্রবেশ করলাম। ঢুকে দেখি সবাই ডাইনিং রুমে বসে আছে। আমি সিঁড়ি বেয়ে আমার রুমে চলে গেলাম। কেউ কিছু জিজ্ঞেস করেনি, কারণ রাগের জন্য আমার চেহারা পুরো লাল হয়েছিল। আর বাড়ির সবাই জানে যে আমার রাগ উঠলে আমি কাউকে মানি না, তাই কেউ কিছু জিজ্ঞেস করেনি। রুমে এসে শাওয়ার নিলাম মাথাটা ঠান্ডা করার জন্য। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বের হলাম। বের হয়ে 3/4 প্যান্ট আর শার্ট পরে নিলাম। পরে নিচে গেলাম ডিনার করার জন্য। ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকা শুয়ে পড়ার সাথে সাথে ঘুমের দেশে তলিয়ে গেলাম। সকালে বুকের উপর ভারী বস্তুর ওজন অনুভব করি, সাথে শার্টও ভেজা ভেজা লাগছে। তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে যাই, কারণ যদি কোনো ভূত হয় তাহলে তো আমি শেষ। ঘুম থেকে উঠে দেখি অধরা আমার বুকের উপর ঘুমিয়ে আছে, আর দেখে মনে হচ্ছে কান্না করতে করতেই ঘুমিয়ে গেছে। আমি অধরার মাথাটা আমার বুক থেকে নামিয়ে বালিশে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে শার্ট বদলে নিলাম। শার্ট দেখে মনে হচ্ছে চোখে যা পানি ছিল সবটাই আমার শার্টের উপর ফেলেছে। নিচে গেলাম নাস্তা করতে। সবাই আমার দিকে শুধু তাকিয়ে হাসছে, তাই আমি জিজ্ঞেস করলাম, তোমরা ভেবে হাসছো কেন? এমনি। তা তুই তো দেখছি বিয়ের আগেই বউয়ের সাথে থাকা শুরু করে দিয়েছিস। আর কত কি যে দেখতে হবে। 1 মিনিট, তোমরা জানলে কেমন করে? আর আমিও তো বলিনি যে অধরা রাতে আমার সাথে ঘুমিয়েছে। আসলে ভাই হয়েছে কি, কালকে তুই নাকি ভাবিকে অনেক বকাঝকা করেছিস, আবার ভাবির উপর নাকি রেগেও ছিলি। তাই খালামণিরা মিলে ভাবিকে তোর রুমে পাঠিয়েছিল তোর রাগ ভাঙাতে। কিন্তু সেখানে গিয়ে ভাবিও ঘুমিয়ে গেল, তাই খালামণিও এটা জিজ্ঞেস করলো। ও এই ব্যাপার? কিন্তু ফুপি, তুমি তো জানোই না। কি জানি না। ওই ডিম, তুই ভিতরে যা তো। আর গিয়ে দেখ বড় ফুপি আর সেজো ফুপি এখন আসছে না কেন। তুই ওর কথা বাদ দে তো, বল কি হয়েছে। এদিকে আসো, কানে মুখে বলছি। তখন ফুপিকে ড্রপ দিয়ে বললাম, কাল রাতেই বাসর হয়ে গেছে, এখন আর ওনাকে বিয়ে করে কি করব? ছি ছি, তোর এসব করতে লজ্জা করলো না? তাও বিয়ের আগে। আমার রুমে পাঠানোর সময় এটা মনে ছিল না? হ্যাঁ, আর তেমন কিছু হয়নি। আমি ঘুম থেকে উঠে দেখি উনি আমার বুকের উপর শুয়ে আছে, তাই আমিও তোমাদের একটু বানিয়ে বানিয়ে বললাম। কি বললি? কোথায় শুয়েছিল? এই রে, কি বলতে কি বলে ফেললাম। কি হলো বলিস না কেন? কই কি বললাম? মা, ও মা, খাবার দিবা নাকি? তখনই বাবা বললেন, শোন, তোর জন্য আমাদের এখানে আগেই আসতে হয়েছে, তাই তোদের বিয়ের কোনো শপিং করতে পারিনি। তাই এখন খেয়ে তারপর অধরা আর তোর ভাইদের নিয়ে ঢাকায় গিয়ে শপিং করে আয়। সাথে আবিরদেরও নিয়ে যাস। আর আসার সময় অধরার মামা মামিকেও নিয়ে আসবি কিন্তু। আচ্ছা। পরে মা খাবার এনে দিল, আমিও খেয়ে নিলাম। তখনই আকিব এসে জানতে চাইলো যে তার ম্যাডাম কোথায়, মানে অধরা। আমি বলে দিলাম কোথায় আছে। এরপর আকিব চলে গেল। আমি সবাইকে ডেকে বললাম রেডি হয়ে নিতে। এরপর খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে গেলাম। গিয়ে দেখি অধরা এখনও ঘুমিয়ে আছে, তাই তাকে আর জাগালাম না। আমি গিয়ে রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে মাকে বললাম যে অধরা এখনও ঘুমাচ্ছে, তাই আমরা যাচ্ছি। আর ও মনে হয় অনেক ক্লান্ত, তাই আর ওকে ডাক দিও, খাবার দিয়ে দিও। আমরা গেলাম। এরপর আমরা বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরেই আমরা বসুন্ধরা শপিং মলে চলে গেলাম। এরপর সবাই যার যার মতো শপিং করতে চলে গেল। আমি, আবির আর অরিন একদিকে গেলাম শপিং করার জন্য। কিছুক্ষণ পর অধরার মামা মামিও চলে এলো। তারপর তারা বিয়ের শপিং করতে লাগলো। আমার জন্য একটা নীল পাঞ্জাবি নিলাম বিয়ের দিন পরার জন্য, আর অধরার জন্য একটা লেহেঙ্গা নিলাম নীল রঙের, সাথে ম্যাচিং করে নীল পাথর বসানো চুড়ি আর একটা নেকলেস নিলাম। বাকিগুলো স্বর্ণের নিলাম। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর সবাইকে নিয়ে দিয়ে কিনে জিনিসগুলো গাড়িতে উঠালাম আর তাদের বললাম গাড়িতে বসতে।
পরে আমি আর আবির জুয়েলারি শপে এলাম। সেখান থেকে অধরার জন্য একটা ডায়মন্ডের আংটি কিনলাম। বিয়ের দিন রাতে এটা তাকে পরিয়ে দেব। এরপর সেটা আমার পকেটে নিয়ে বিল পে করে চলে এলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বাসার আসার সময় আবার বাড়ির সব মেয়েদের জন্য ফুচকাও নিয়ে এলাম, সাথে করে অধরার মামা মামিকেও নিয়ে এলাম। এরপর সবাই মিলে ফুচকা খেলো। যে তত তাড়াতাড়ি পাচ্ছে তত তাড়াতাড়ি খাচ্ছে। বুঝি না মেয়েরা ফুচকাতে কি এমন মধু পায় যে এভাবে ঝাঁপিয়ে পড়ে ফুচকা দেখলে, হ্যাঁ? এরপর সবাই মিলে বিয়ের পোশাক দেখতে লাগলো। সবশেষে মা জিজ্ঞেস করলো যে কিছু বাকি আছে কিনা। আমি বললাম 2 লক্ষ টাকার শপিং করেছি। এরপরও যদি বলো কিছু বাকি থাকে তাহলে পুরো শপিং মলটাই নিয়ে আসতে হবে। এরপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো করে ঘুমাতে চলে গেল। এভাবেই কোন দিক দিয়ে 7 দিন কেটে গেল বুঝতেই পারিনি। আজকে আমাদের গায়ে হলুদ, আর গায়ে হলুদ বাড়িতেই হবে দুজনের একসাথে, আর বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি করলো। এটা হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরিয়ে স্টেজে নিয়ে যাওয়া হলো। আমাকে আর অধরাকে পাশাপাশি বসানো হয়েছে। অধরাকে যে কি পরিমাণ সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। হলুদ শাড়ি, সাথে হালকা মেকআপ, চোখে কালো কাজল। আপনারা দেখলে আপনারাও প্রেমে পড়ে যাবেন। তাই আর বেশি বলবো না, কারণ যদি আপনারা আমার বউয়ের দিকে নজর লাগান। হ্যাঁ, এরপর একে একে সবাই এসে হলুদ লাগিয়ে গেল। হলুদের অনুষ্ঠান শেষ করে ঘরে গিয়ে দিলাম এক ঘুম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, বিয়েবাড়ির স্পেশাল খিচুড়ি খেয়ে আবার রুমে চলে এলাম। 12টার সময় মা বললো গোসল করে রেডি হয়ে নিতে, তাই আমিও গিয়ে গোসল করে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি হারামির দলের সবকটা আমার রুমে বসে আছে। এরপর বন্ধুরা আমাকে রেডি করে দিল। তারপর 1টার দিকে দই চিরা খেয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। আমাকে নিয়ে স্টেজে বসানো হলো, সাথে বন্ধুরাও গেল। সাথে সাথে ক্যামেরাম্যান এলো ছবি তুলতে। ভাই রে ভাই, ছবি ওঠাতে ওঠাতে ক্যামেরাম্যান মনে হয় ক্লান্ত হয়নি, আমি ক্লান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ের কাজ সম্পন্ন করে দিলেন। সন্ধ্যার দিকে বউ নিয়ে বাসায় এলাম। বাসায় এসে অনেক নিয়ম পালন করে ভিতরে গেলাম। সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বন্ধুরা আসলো, তাদের সাথে ছাদে চলে গেলাম। 12টার সময় আপু আর মা গিয়ে আমাকে নিয়ে এলো, সাথে দুলাভাইও ছিল। রুমের সামনে গিয়েও ঝামেলায় পড়লাম। ওদের নাকি 1000 টাকা না দিলে ভিতরে যেতে দেবে না। তখন আবির বললো যে তাদের টাকা দিয়ে দেবে। এরপর আবির চাবি নিয়ে দরজা খুলে দিল। আমি ভিতরে যাওয়ার সাথে সাথে এই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি রুমে ঢোকার সাথে সাথেই অধরা এসে আমাকে সালাম করলো। তখন আমি অধরাকে সেই আংটিটা পরিয়ে দিয়ে প্রপোজ করলাম। বেচারি লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তারপর রুমের লাইট অফ করে দিলাম। বাকিটা ইতিহাস বইয়ের 2220 পৃষ্ঠা থেকে পড়ে নেবেন।